আপা আপা, অপূর্ব ভাইয়ের পাশে না কুত্তায় কামড় দিয়েছে। কথাটি বলেই পোকায় খাওয়া দাঁতে হাসতে লাগলো নির্ঝর। মনতা শাসন করার ভঙ্গিতে বলল, এসব কি ধরনের ভাষা নির্ঝর? পাসা কি আর কুত্তাই বা কি? এসব কি বইয়ে লেখা আছে? নির্ঝর ঠোঁট উল্টে তাকিয়ে রইল বড় বোনের পানে। মৌনতা বলল, কুত্তা নয়, কুকুর বলবে, ঠিক আছে? তা না হয় বুঝলাম, কিন্তু পাশা বোঝাতে কি বলবো আপা? বাম বলবে, বাম। অপূর্ব ভাইয়ের বামে কুকুরে কামড়ে দিয়েছে। জানো আপা, ভাইয়া না বাচ্চাদের মতো করে কাঁদছিল। এত বড় ছেলেকে কুকুরে কামড়েছে, কিন্তু অপূর্ব ভাইয়ের বাম পর্যন্ত কুকুর নাগাল পেল কিভাবে? তার জন্য তো ভাইয়াদের বাড়ি যেতে হবে। চলো না আপা, অপূর্ব ভাইদের বাড়িতে যাই। মা আমায় একা একা যেতে দিবে না। ডাক্তার কখন ধরে বসে আছে অপূর্ব? দরজা খোল তাড়াতাড়ি। ইঞ্জেকশন না দিলে তো ইনফেকশন হয়ে যাবে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে অপূর্ব। ব্যথার স্থান ডান হাত দিয়ে ধরে গেছে। সে অবস্থায় মায়ের কথার উত্তর দিল, দরকার হলে আমার ক্ষত স্থান পচে যাবে, তবুও নিজের ইজ্জত বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি প্যান্ট খুলে কিছুতেই ইঞ্জেকশন নিব না মা। ডাক্তার তার ভাঙ্গা কণ্ঠে চেঁচিয়ে বললেন, আপনি দরজা খুলে আমায় ভেতরে আসতে দিন অপূর্ব। আমি কথা দিচ্ছি, আমি ব্যতীত আর অন্য কেউ আপনার গোপন স্থানে দেখতে পারবে না। লজ্জায় চোখ মুখ কুঁচকে নিল অপূর্ব। মনতা এবং অপূর্বদের বাড়ি এক পাড়ায় এবং পাশাপাশি। মনতা নির্ঝরের হাত ধরে ভেতরে এসে দাঁড়ালো। আয়েশা খানমের উদ্দেশ্যে বলল, আন্টি, কি শুনলাম অপূর্ব ভাইয়ের বামে নাকি কুকুর কামড় দিয়েছে? আয়েশা খানম মাথা উপর নিচ নাড়িয়ে বললেন, সেই সকালে হাঁটতে বের হয়ে কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরেছে। ওদিকে ডাক্তার এসে ইঞ্জেকশন হাতে নিয়ে অপেক্ষা করছেন, অথচ ছেলে তার লজ্জা শরম নিয়ে ঘরে খিল দিয়ে বসে আছে। মৌনতা জোরপূর্বক নিজের হাসি চেপে রেখে উচ্চ স্বরে বলল, সে কি আন্টি, অপূর্ব ভাই এখন ইঞ্জেকশন নেয়নি? জানেন আন্টি, সেদিন আমার বান্ধবীর এক দুঃসম্পর্কের মামার কুকুরে কামড় খেয়ে ইঞ্জেকশন না নেওয়ায় মারা গেছেন। পরশু তো ওনার 40 খেয়েই এলাম, এখন আবার অপূর্ব ভাই। পুরো কথাটাই অপূর্ব শ্রবণ করল। ভয়ে কপালে ঘাম জমে গেছে। খানিক্ষণ ভেবে দরজার সিটকিনি খুলল। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে লাজুক স্বরে বলল, তোমরা কেউ কিন্তু ভেতরে আসবে না, শুধু ডাক্তারকে পাঠাও। আয়েশা খানম জিজ্ঞেস করলেন, তুই কি ইঞ্জেকশন নিবি? না নিয়েও তো উপায় নেই। এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না, তার আগে মরে গেলে কিভাবে কি? আয়েশা খানম খুশি হলেন। ডাক্তার নিজের সঙ্গে আনা কালো ব্যাগটি হাতে করে ঘরের ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে দরজা আবার আগের মতো বন্ধ হয়ে গেল। নিচর মুখে হাত রেখে বলল, আপা, ডাক্তার মনে হয় ভাইয়ের বামে ইঞ্জেকশন দিয়ে গেছে। মনতা আস্তে করে বলল। চুপ। নিচর চুপ রইল না। প্যান্টের পকেট থেকে মনতার ফোন বের করে বলল, বাড়ির ওই পাশে অপূর্ব ভাইয়ের ঘরের জানালা আছে। চলো আপা, ওখানে গিয়ে অপূর্ব ভাইয়ের ইঞ্জেকশন নেওয়ার ভিডিও করি। তারপর ফেসবুক টিকটকে ছেড়ে দিয়ে অনেক ভিউ পাওয়া যাবে। মনতা নিচরের দিকে চোখ রাঙিয়ে তাকালো। এতটুকু একটা বাচ্চা ছেলে, অথচ মাথায় কি বুদ্ধি তার। অপূর্ব অগোছালো ভাবে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ইঞ্জেকশন দিবেন ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে দিবেন। ডাক্তার অবাক হয়ে বললেন, সে কি কথা? চোখ বন্ধ করে আবার ইঞ্জেকশন কিভাবে দেয়? আগে তো ক্ষতস্থানটি দেখতে হবে নাকি? এই পেশায় আছেন কত বছর হলো? এই ধরুন 12 বছর তো হবেই। 12 বছর ধরে এই পেশায় থেকেও চোখ বন্ধ করে রোগীকে ইঞ্জেকশন দিতে পারবেন না? আপনি ডাক্তার তো? ডাক্তার অপমানিত বোধ করলেন। দাঁতে দাঁত চেপে বলেন, আমার পেশা নিয়ে এত বড় কথা? ঠিক আছে, খুলুন আপনার প্যান্ট আর আমি চোখ বুজে আপনার বামে ইঞ্জেকশন দিব। অপূর্ব খুশি হলো, বলল, আগে চোখ বন্ধ করুন। ডাক্তার ইঞ্জেকশন হাতে নিয়ে চোখ বন্ধ করতে অপূর্ব প্যান্ট খুলে দিল। নির্ঝর মনতার হাত থেকে ছুটে গিয়ে কোথাও যেন চলে গেল। মনতা সেখান হতে আর প্রস্থান করতে পারল না। আয়েশা খানম চেপে ধরলেন, সোফায় বসিয়ে রাজ্যের গল্প জুড়ে দিলেন। কথার ফাঁকে বললেন, এত বড় ছেলে আমার, এত বড় ভার্সিটিতে পড়ে, অথচ কাজগুলো সব নাদান শিশুদের মতো। একে নিয়ে কি করি বলতো মৌনতা? আয়েশা খানম চিন্তিত কণ্ঠে আবারও বলেন, হল থেকে বাড়ি ফিরেছে মাত্র কয়েকদিনের জন্য,
কিছুদিন পর নাকি কিসের পরীক্ষা শুরু, কালই আবার ফেরার কথা ছিল, আর আজ কিনা এত বড় একটা অঘটন ঘটিয়ে এলো। আয়েশা খানমের কথার পরিপ্রেক্ষিতে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারল না মৌনতা, কিন্তু চুপ তো থাকা যায় না, তাই নিজের বোঝ অনুযায়ী প্রত্যুত্তরে পড়ল। চিন্তা করবেন না আন্টি, ডাক্তার তো ইঞ্জেকশন দিতেই গেছেন, যাওয়ার আগে ওষুধও দিয়ে যাবেন। নিয়মিত ওষুধ খেলে দেখবেন অপূর্ব ভাই ঠিক হয়ে যাবে। আয়েশা খানম স্বস্তি ফিরে পেলেন। অপূর্বের ঘরের দরজা খুলে ডাক্তার বের হলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ডাক্তার তার মোটা শরীর নিয়ে সোফায় বসে পড়ল। খাওয়া পানি হবে? ঘরে গেলেন, গ্লাসে করে পানি এনে ডাক্তারের হাতে দিলেন। এক নিঃশ্বাসে গ্লাসের পানিটুকু শেষ করে ডাক্তার বললেন, ছোট বাচ্চাদের ইঞ্জেকশন দিতে গিয়েও আমার এত নাকা চিবনি খেতে হয়নি যতটা না এই দামরা ছেলেকে ইঞ্জেকশন দিতে গিয়ে হয়েছে। মৌনতা হাসল। আয়েশা খানম সে কথার কর্ণপাত না করে জিজ্ঞেস করলেন, ইঞ্জেকশন দিয়েছেন অপূর্বকে? জি দিয়েছি, কয়েকটি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেগুলো আনিয়ে নেবেন এবং নিয়মিত খাবেন, ব্যথা কমে যাবে। ডাক্তার তার ব্যাগ থেকে কাগজ কলম বের করে প্রেসক্রিপশন লিখে অপূর্বের বাবা দাউদ ইসলামের হাতে দিলেন। দাউদ ইসলাম ডাক্তারের ফি মিটিয়ে ওনাকে এগিয়ে দিতে গেলেন। এতক্ষণ আটকে রাখা দমটি চালেন আয়েশা খানম। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে অপূর্ব পড়ল, মা, ওই পাশের বাড়ির মেয়েটিকে দাঁত বের করে ভেটকি মারতে নিষেধ করো। এদিকে ব্যথায় আমার মরি মরি অবস্থা, আর এই মেয়ে কিনা আমার বাড়িতে এসে হাসাহাসি করে অপরাধ করছে। মৌনতার মুখখানি চুপসে গেল। বামে ডানে তাকিয়ে বসে থেকে উঠে দাঁড়ালো, তারপর ভোঁদড় দিল। আয়েশা খানম তেড়ে যেতে লাগলেন ছেলের কক্ষের দিকে। মায়ের এমন আগমনী দেখে দ্রুত দরজা আটকে দিল অপূর্ব। আয়েশা খানম বাইশ থেকে তেজিয়ান কণ্ঠে বললেন, অসভ্য ছেড়ে দরজা বন্ধ করলি কেন? খোল বলছি। অপূর্ব দরজা খুলো না। অপূর্ব জানে দরজা খুলেই মা এসে তার বাম দেখতে চাইবে, অথচ সে যে বড় হয়েছে। ছোট্ট সেই শিশু থেকে এক বলিষ্ঠ দেহের পুরুষ হয়েছে তা মা কিছুতেই বুঝতে চান না। বিছানায় বসে হাঁপাচ্ছে মৌনতা। দৌড়ে আসার ফলে দম আটকে গেছিল তার। মৌনতার মা রাজিয়া সুলতানা মেয়েকে এভাবে হাঁপাতে দেখে এগিয়ে গেলেন, প্রশ্ন করলেন, কি রে, কোত্থেকে দৌড়ে এলি? আর বলো না মা, অপূর্ব ভাইকে কুকুরে কামড়েছে, তাই দেখতে গিয়েছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু তুই কেন দৌড়ে এলি? তোকেও কুকুর তাড়া করেছিল নাকি? মৌনতা শুকনো ঢোক গিল। অপূর্বের অমন কড়াভাবে বলা কথা তো আর মাকে বলা যাবে না, কিন্তু মায়ের সামনে কখনোই মিথ্যা বলতে পারে না মৌন। প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, নির্ঝর কোথায় মা? বাড়িতে তো দেখছিলাম, হয়তো পড়ার ঘরে আছে। মৌনতা উঠে চলে এলো পড়ার ঘরে। নির্ঝর ভাবুক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। মৌনতা শুধালো, কি ভাবছিস? নির্ঝর গম্ভীর দৃষ্টিতে একবার মৌনতার দিকে তাকালো, তারপর পূর্বের ন্যায় নিজের ভাবনা অব্যাহত রাখলো। মৌনতা বলল, তোকেও তো দেখছি অপূর্ব ভাইয়ের লক্ষণে পেয়েছে। আবার দেখিস অপূর্ব ভাইয়ের মতো বিজ্ঞানী হতে গিয়ে যেন ভার্সিটিতে বাংলা নিয়ে সাহিত্যের দিকে না চলে যাস। নির্ঝর মন খারাপ করে বলল, একটুর জন্য অপূর্ব ভাইয়ের বামে ইঞ্জেকশন দেওয়ার ভিডিওটা করতে পারলাম না আপা। মৌনতা আশ্চর্য হলো। দুষ্টু ছেলেটি কিনা এখনো সেই চিন্তায় মশগুল হয়ে আছে। মৌনতা ধমকে বলে উঠল, লেখাপড়া নেই তোর? সারাক্ষণ মাথার মধ্যে দুশ্চিন্তা। যা পড়তে বস। নির্ঝর প্রত্যুত্তরে বলল, তোর পড়া নেই আপা? তুই যে গত পরীক্ষায় ফেল করেছিলি, ভুলে গেছিস? বাবা কিন্তু বল দিয়েছে এবার যদি ফেল করিস তাহলে তোকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। মৌনতা সেখান থেকে উঠে নিজের শোবার ঘরে চলে গেল। পরীক্ষায় ফেল করার কথা ভুলেনি মৌনতা, এটি সহজে ভুলে যাওয়ার মতন বিষয় নয়। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ট্রাম পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে ফেল করায় অপূর্ব তাকে নিয়ে অনেক মজা করেছিল, যা মৌনতার মনে এখনো দাগ কেটে আছে। একেবারে ওষুধ সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন দাউদ ইসলাম। বন্ধ কক্ষে কড়া নাড়লেন। কোনো সারশব্দ না পেয়ে কাট কাট গলায় বললেন, দরজা খোল অপূর্ব। বাবার কণ্ঠ পেয়ে ঝড়ের গতিতে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল অপূর্ব। দাউদ ইসলাম ভেতরে প্রবেশ করলেন, পর টেবিলের কাছ থেকে চেয়ার টেনে বসলেন। আয়েশা খানম খাবার হাতে ভেতরে প্রবেশ করলেন। দাউদ ইসলাম জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, কুকুর তোর পিছনে কামড়ালো কিভাবে? অপূর্ব মিনমিনে স্বরে বলল, ভাদ্র মাসে তো এমনিতেই কুকুরের মাথায়
সমস্যা থাকে। হাঁটতে হাঁটতে আমার জুতোর ফিতে খুলে গেছিল, তাই উপর হয়ে জুতোর ফিতে বাঁধছিলাম। কোত্থেকে যেন পাগলা কুকুর এসে কামড় দিল। আশেপাশে মানুষ ছিল বলে বেঁচে গেছি, নইলে তো মাংস ছিঁড়ে তারপর ক্ষান্ত হতো কুকুরটি। দাউদ ইসলাম প্রসঙ্গ বদলে ছেলের উদ্দেশ্যে বললেন, খাবার খেয়ে ওষুধ খেয়ে নে। আর হ্যাঁ, এখনই হলে ফেরার দরকার নেই। পরীক্ষার প্রস্তুতি বাড়ি থেকে নিতে থাক। সুস্থ হওয়ার পর না হয় ফিরবি। অপূর্ব দ্বিমত পোষণ করে বলল, তা কি করে হয় বাবা? গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আছে, তারপর প্রেজেন্টেশন আছে, সেগুলো তো করতে হবে। আয়েশা খানম বলেন, আগে ঠিক হো, তারপর ওসব ভাবা যাবে। অপূর্ব চেষ্টা করেও বাবা মাকে বোঝাতে পারল না যে ইনজেকশন নেওয়া হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। অগত্যা তাদের কথা মেনে নিতে হলো। মাগরিবের আজানের এখনো 15 মিনিট বাকি। আকাশ লালচে রূপ ধারণ করেছে। মনতা ছাদে এসে দাঁড়ালো। পাশাপাশি দুটি ছাদ, দূরত্ব 1 হাত। পাশের ছাদে উকি ঝুঁকি মারছে মৌনতা। এক পুরুষালী কণ্ঠ হতে ভেসে এলো, ওহে এলোকেশী চৌর্যের সদৃশ উকি দিয়ে অপর প্রান্ত হতে কি অবলোকন করছো? মৌনতা ভয় পেয়ে গেল। ভয়ত দৃষ্টিতে পিছনে ফিরতে চমকে গেল। তার পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে অপূর্ব। পরনে তার শুভ্র রঙা শার্ট। মৌনতা ধ্যানে মগ্ন হয়ে গেল সামনে দাঁড়ানো পুষ্টিকে দেখে। অপূর্ব ভুরু কুঁচকে নিল, হেঁটে এসে ছাদের রেলিং ধরে দাঁড়ালো, বলল, ওহে প্রেয়সী, তুমি কি জানো দেশে পুরুষ নির্যাতনের আইন থাকলে সর্বপ্রথম তোমার যাবজ্জীবন কারাদণ্ড হতো? মৌনতার ধ্যান ভাঙল। আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, কেন অপূর্ব ভাই? আমি আবার কি অন্যায় করলাম? কেনই বা আমার কারাদণ্ড হবে? কি করনি তাই বলো। এই যে নিজের হরিণী আখিদয় দ্বারা একটি পুরুষের দিকে আগ্নেয় দৃষ্টি নিক্ষেপ করলে এটি কি অন্যায় নয়? মৌনতা ভরকে গেল, প্রশ্ন করলো, এটা কিভাবে অন্যায় হয়? কেন এটি অন্যায় হবে না? এটি অবশ্যই অন্যায়, বলতে গেলে মারাত্মক অন্যায়, যার শাস্তি অবশ্যই হওয়া প্রয়োজন। হৃদয় পুড়িলে বাঁচব কি করে প্রেয়সী? মৌনতা মুখ বাঁকিয়ে পড়ল, বাঁচতে হবে না, মরে যান। অপূর্ব হাসলো। মৌনতা আবারও ঘায়েল হলো সেই হাসিতে। গুনগুন শব্দে পড়ল, রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু আমি তো তার হাসিতে দেখেছিলাম আমার সর্বনাশ। লালচে রাঙা আকাশের নিচে সেদিন ছিল ভাদ্র মাস, তার হাসিতে দেখেছিলাম আমার সর্বনাশ। মৌনতা মুহূর্তেই খুশি হলো। নিজেকে এখন কবি কবি মনে হচ্ছে, প্রেমের কবি। অপূর্ব লালচে রাঙা আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, আদুরে কণ্ঠে বলল, এত দ্রুত আমার মরণ না হোক প্রেয়সী, আমি অনেক দিন বাঁচতে চাই। হাতে হাত রেখে পাশাপাশি বসে ওই রিকশায় করে পুরো শহর ঘুরতে চাই আমার হৃদয় হরিণীর সঙ্গে, তারপর না হয় মরে গিয়েও শান্তি। মৌনতার লম্বা বেনুনি হুট করে টেনে ধরল অপূর্ব। ব্যথায় আহ শব্দ করে উঠল মৌনতা। অপূর্ব বলল, তোমার মুখের মতো দেখছি তোমার চুলের কোনো জোর নেই। চুল বের করে কলেজে যাও কেন? ছেলেরা এমন দুর্বল চুল দেখলে তো জ্ঞান হারাবে। মৌনতা নিম্নস্বরে পড়ল, অপূর্ব ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি গার্লস কলেজে পড়ি। গার্লস কলেজে ছেলে আসবে কোত্থেকে? অপূর্বের কপালে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল, বলল, গার্লস স্কুল শুনেছি, কিন্তু গার্লস কলেজ তো কখনো শুনিনি। আমার জানা মতে তুমি তো মহিলা কলেজে পড়ো। মৌনতা নিরস মুখে বলল, ওই একই হলো, ইংরেজিতে গার্লস কলেজ। অপূর্ব বিদ্রুপ করে বলল, মহিলার ইংরেজি হচ্ছে ওমেন। উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করার পরেও এই ছোট ইংরেজি শব্দটি জানো না, নাকি মহিলা কলেজ বলতে লজ্জা পাও? মৌনতার রাগ হলো, চুপ করে হাঁটতে লাগলো। অপূর্ব মৌনতার পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে পড়ল, ও, তুমি তো আবার ইংরেজিতে ফেইল করো। অপূর্বের এই কথায় লজ্জা এবং রাগে মৌনতার কান দিয়ে ধোয়া বের হবার উপক্রম হলো। মৌনতার রাগ মিশ্রিত চাহনিতে অপূর্বের দিকে তাকালো। অপূর্ব ভুরু উঁচিয়ে বলল, এভাবে তাকালে কেন? মারবে আমায়?
ওহে এলোকেশী, আমায় মারার জন্য যে কোনো অস্ত্র তোমায় ব্যবহার করতে হবে না। শুধুমাত্র তোমার ওই দৃষ্টি নামক বিষে ভরা বাণ আমার দিকে নিক্ষেপ করলেই যে আমি নামক মানবটি ঘায়েল হয়ে যাব। কুকুরের কামড় খেয়েও কি আপনার শিক্ষা হয়নি? গতকাল থেকে এই অবস্থা নিয়ে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। আমি কি তোমার মতো দুর্বল নাকি? সামান্য ব্যথা আমায় কাবু করতে পারে না। মৌনতা আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে যেতে লাগলো। কিন্তু অপূর্ব সেখানেই থেমে গিয়ে মুচকি হাসলো, গলা উঁচু করে বলল, কাল থেকে যেন হিজাব পরে বাহিরে বের হতে দেখি। সদর দরজায় রাজিয়া সুলতানার সামনে পড়ে গেল মৌনতা। সন্দেহভাজন দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন রাজিয়া সুলতানা। বললেন, এত বড় হয়ে গেছিস অথচ এখনো রাস্তাঘাট দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে লজ্জা করে না? মৌনতা দুদিকে মাথা নাড়ল। রাজিয়া সুলতানা চমকে গেলেন, বলেন, আবার মাথা নাড়িয়ে বোঝানো হচ্ছে লজ্জা নেই। বোকা বোকা চাহনিতে হাসলো মৌনতা। রাজিয়া সুলতানা সরে দাঁড়ালেন দরজার সামনে হতে। পেছন থেকে বললেন, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে আয়। মৌনতা আচ্ছে বলে ঘরে গেল। মৌনতার বাবা শাকিল আহমেদ বাড়িতে আছেন। মৌনতা হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসলো। বাবাকে বাড়িতে দেখে জিজ্ঞেস করলো, আজ তো বুধবার বাবা, তাহলে তুমি বাড়িতে যে অফিসে যাওনি? শাকিল আহমেদ মেয়ের প্রশ্নের জবাবে বললেন, না, ছুটি নিয়ে এসেছি। বাড়িতে আজ মেহমান আসবে, তাই আগেই চলে এসেছি। মৌনতা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আসবে বাবা? এলেই দেখতে পাবি। মৌনতার কথা বাড়ালো না। রাজিয়া সুলতানা খাবার বেড়ে দিতেই খেতে লাগলো সে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজে ফটোকপি করতে দিয়েছিল অপূর্ব। ফটোকপি শেষে বাড়ি ফেরার পথে কেউ তার নাম ধরে ডাকলো। সঙ্গে সঙ্গে ভুরু কুচকে পেছন ফিরে তাকালো সে। অপূর্বকে তাড়াতে দেখে অধরে হাসি ফুটে উঠল নুসেরা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কতদিন পর তোমায় দেখলাম অপূর্ব, কেমন আছো? সৌজন্য হেসে অপূর্ব বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর ভালো থাকা? তুমি তো আমার মেসেজের কোনো উত্তরই দাও না, এমনকি কল দিলেও ধরো না। আমায় কি ইগনোর করছো? অপূর্ব অপরাধী কণ্ঠে বলল, ভুল বুঝছো নুসেরা, আসলে সময়টা খুব ব্যস্ততায় কাটছিল। সোশ্যাল মিডিয়ায়ও অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিলাম না, তাই দেখতে পাইনি। নুসেরা অভিমানী কণ্ঠে বলল, বুঝেছি। যদি বাবার মতো থাকতো, আমাকে ভর্তি পরীক্ষা দিতে দিত, তাহলে হয়তো আজ আমাদের মধ্যকার এত দূরত্ব থাকতো না। অপূর্ব মাথা নাড়িয়ে পড়ল, আজ তাহলে আসি, কাজ আছে আমার। সময় করে আমাদের বাড়িতে এসো একদিন। ঠিক আছে। অপূর্ব প্রস্থান করল। স্কুল এবং কলেজ জীবনে নুসেরা এবং অপূর্ব সহপাঠী ছিল। এখন দুজনেই আলাদা দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খাওয়া শেষে মোবাইল নিয়ে বসে আছে মৌনতা। এতক্ষণে সেই মেহমান চলে এসেছে। অকস্মাৎ রাজিয়া সুলতানা ঘরে এসে বিছানার উপর একটি শাড়ি রাখলেন। মৌনতার উদ্দেশ্যে বললেন, যা এই শাড়িটা পরে আয়। শাড়ি কেন পরবো মা? ছেলেপক্ষ তোকে দেখতে এসেছে, তাই শাড়িটা পরে আয়। মৌনতা মুহূর্তে চমকে গেল, বলল, এসব কি বলছো মা? ছেলেপক্ষ দেখতে এসেছে মানে? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না মা। রাজিয়া সুলতানা বিরক্ত হয়ে বললেন, আহা, দেখতে এলেই কি বিয়ে হয়ে যায় নাকি? শুধু ওনাদের সামনে যাবি, ওনারা দেখবেন, তারপর চলে আসবি। মৌনতা মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা তার কথাই পাত্তা দিল না। অগত্যা শাড়ি পরে এলো মৌনতা। শাড়ির সঙ্গে ম্যাচিং হিজাব বাঁধলো মাথায়। রাজিয়া সুলতানা মেয়েকে নিয়ে বসার ঘরে এলেন। বেশ কয়েকজন বসে আছে বসার ঘরে। মৌনতাকে তাদের সামনে বসানো হলো। একজন বয়স্ক মহিলা প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? রাজিয়া মেয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন, যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। মৌনতা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, মৌনতা জান্নাত তৃষা। মহিলাটি বললেন, মাশাআল্লাহ, সুন্দর নাম। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ওনারা, আর মৌনতা বাধ্য হয়ে তার উত্তর দিচ্ছে। খানিকক্ষণ পর আরেকটি মহিলা বলে উঠলেন, হিজাবটা কি সরানো যাবে? চুলগুলো দেখতাম আর কি। মহিলাটি রাজিয়ার দিকে তাকিয়ে হেসে আবারও বলেন, আপা, ওর চুলগুলো বের করে একটু হেঁটে দেখাতে বলুন না। রাজিয়া সুলতানের মুখখানি মলিন হয়ে গেল। রাগান্বিত দৃষ্টিতে স্বামীর পানে তাকালেন। শাকিল আহমেদের মুখও চুপসে গেছে। শাকিল আহমেদের বোন শামিমা আক্তার এই সম্বন্ধীটি নিয়ে এসেছেন। তিনি হেসে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ওনাদের একমাত্র ছেলেকে বিয়ে করাবেন। বিয়ে করানোর আগে একটু তো
যাচাই বাছাই করতেই হয় না কি? ওনারা যা বলছেন তাই কর। শাকিল আহমেদ আর কিছু বলতে পারল না। মনতার ইচ্ছে করছে এখানে কান্না করে দিতে। মেয়ের হিজাব খোলার জন্য উদ্যত হলেন রাজিয়া সুলতানা। হঠাৎ অপূর্ব প্রবেশ করলো ভিতরে, হাসি উজ্জ্বল মুখে সবাইকে সালাম দিল। শাকিল আহমেদ উদ্দেশ্যে বলল, চাচা, এনারা কারা? শাকিল আহমেদ উত্তরে বললেন, মৌনতাকে দেখতে এসেছে। সে কি চাচা, এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিবেন? শামীমা আক্তার বলেন, দেখা দেখি হলে কি আর বিয়ে হয়ে যায়? এছাড়া মৌনতার তো বিয়ের বয়সই হয়েছে। অপূর্ব মৌনতার দিকে তাকালো, বলল, বড়দের মাঝখানে বসে বসে কথা গিলছো কেন? যাও, ঘরে গিয়ে পড়তে বসো। মৌনতা মলিন মুখে বসার ঘর থেকে উঠে নিজের ঘরে চলে গেল। মৌনতা যেতেই অপূর্ব জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে পাত্র কে? বয়স্ক মহিলাটি পাশের লোকটিকে দেখিয়ে বললেন, এই যে আমার ছেলে, ওর জন্যই মেয়ে খুঁজছিলাম। ছেলে আমার সরকারি চাকরিজীবী। অপূর্ব ভুরু কুঁচকে লোকটির দিকে তাকালো, প্রশ্ন করলো, বয়স কত আপনার? উপস্থিত মা ছেলে বিভ্রান্ত হয়ে গেল। লোকটি নিচু স্বরে বলল, গত সপ্তাহে 31-এ পা দিয়েছি। অপূর্বের মুখে কাঠিন্যতা এসে ভর করলো, বিনয় নিয়ে বলল, আপনারা যাকে দেখতে এসেছেন তার বয়স সবে 17। আপনার স্ত্রী হিসেবে এই মেয়েটি একদম মানানসই নয়। আপনারা আসতে পারেন। ছেলের মা অপমানিত বোধ করলেন। শামীমা আক্তারকে কয়েকটি করার কথা বলে বিদায় নিলেন। এবার অপূর্ব শাকিল আহমেদের উদ্দেশ্যে বলল, একটা মাত্র মেয়ে আপনার, বিয়ে দিবেন ভালো কথা, তাই বলে এত বয়স্ক একটি লোকের সঙ্গে বিয়ে ঠিক করবেন? এতগুলো মানুষের সামনে মেয়েকে পণ্য সমতুল্য করে উপস্থাপন করবেন চাচা? শাকিল আহমেদ মাথা নিচু করে নিলেন, বলেন, আসলে মৌনতার বড় ফুফু এমনভাবে জোর করলো। মেয়ে আপনার খাইয়ে পড়িয়ে বড় করছেন আপনি। বিয়ের পর কোনো ঝামেলা হলে আপনাকেই সেখানে যেতে হবে। এখানে অন্যের কথায় কি আসে যায় চাচা? লোকে কত কিছুই বলবে, তাই বলে কি লোকের কথা শুনতে হবে? অর্থবিত্ত কখনো সুখ বয়ে আনে না চাচা। মৌনতা আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দিক, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। শাকিল আহমেদ উপনিস মাথা নাড়ালেন। শামীমা আক্তার শক্ত গলায় বলেন, তুমি জ্ঞান দাওর কে ছেলে? আমাদের মেয়ে আমরা যা ইচ্ছে করব। শাকিল আহমেদ প্রতিবাদী কণ্ঠে বলেন, ও যেই হোক আপা, ভুল কিছু তো বলেনি, বরঞ্চ তোমার কথায় সাই দেওয়া আমার ভুল হয়েছে। তুই বাইরের ছেলের সামনে আমাকে হেই করছিস শাকিল? হ্যাঁ করছি না আপা, নিজের ভুল স্বীকার করছি। শাকিল আহমেদ কথাটি শেষ করে ঘরে চলে গেলেন। শামীমা আক্তারও বসা থেকে উঠে দাঁড়ালেন। রাজিয়া ননদের উদ্দেশ্যে বললেন, আপা, ঘরে গিয়ে বসুন। তোদের ঘরে গিয়ে বসার আর ইচ্ছে নেই আমার। আমি আমার বাড়িতে চললাম। মুখ ঝামটা মেরে চলে গেলেন শামীমা আক্তার। অপূর্ব রাজিয়া সুলতানের উদ্দেশ্যে বললেন, এদিকে যে আমি এসে বসে আছি সে খেয়াল তো দেখছি আপনার নেই চাচি। রাজিয়া সুলতানা ঘাবড়ে গেলেন। অপূর্ব বলল, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, অথচ বিয়ের পর যদি আমার মতো করে হঠাৎ মেয়ে জামাই বাড়িতে চলে আসে তখন কি এভাবেই বসিয়ে রাখবেন নাকি? রাজিয়া সুলতানা লজ্জা পেলেন, অতি ব্যস্ত হয়ে পড়লেন, তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। অপূর্ব উঠে দাঁড়ালো। মনতার ঘরের দিকে যেতে যেতে বলল, শুধু চা আমি খাই না, সাথে কিছু বিস্কুটও দিয়ে যাবেন। আমি আপনার বলদি মেয়ের ঘরে আছি। রাজিয়া সুলতানা হাসলেন, রান্নাঘরের দিকে যাওয়া ধরলেন। মনতা গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। আজ অনেকদিন বাদে অপূর্ব এই বাড়িতে প্রবেশ করেছে। মনতার ঘরে শেষ যখন অপূর্ব এসেছিল তখন মনতার এসএসসি পরীক্ষা চলছিল। শাকিল আহমেদ অপূর্বকে বলেছিলেন যাতে এসএসসি পরীক্ষার সময়টা সে মনতাকে একটু পড়ায়। অপূর্ব শাকিল আহমেদের কথা ফেলতে পারল না। নিজের পড়াশোনা ছেড়ে ছুড়ে আরেকজনকে পড়াতে চলে এসেছিল। অপূর্ব ঘরে ঢুকে মৌনতার টেবিলের সামনে হতে চেয়ারটি টেনে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, গালে হাত দিয়ে বসে আছো কেন? ওই মাঝবয়সী লোকটির সঙ্গে বিয়ে হয়নি বলে কি মন খারাপ? মৌনতা অপূর্বর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। আপনি অনেক বাজে বকেন অপূর্ব ভাই। আমি সর্বদা সত্য কথাই বলি, আর এই সত্য কথা কেউ পছন্দ করে না, তাই তাদের কাছে এই সত্য কথা বাজে বকার সমতুল্য।
কথায় কথায় সাহিত্য বলাটা না আমার পছন্দ নয়। বলো। অপূর্ব তার স্বভাব সুলভ ভঙ্গিতেই মুচকি হেসে শুধালো। তোমার নাম মৌনতা কে রেখেছে বলো তো? বিশ্বাস করো, তোমার সঙ্গে মৌনতা নামটি যায় না। তোমার নাম হওয়া উচিত ছিল বাচালতা। এই লোকটির কিছু কথা শুনলেই মৌনতার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তাই এখনো তাই হলো। অপূর্ব বলল। আহা, রেগে যাচ্ছ কেন? তোমার তো খুশি হওয়া দরকার। এই অপূর্ব তোমায় নতুন একটি নাম দিয়েছে। আজ থেকে তোমার নাম বাচালতা সেন। ওইটা বনলতা সেন হবে। হুম, তুমি আমার বাচালতা সেন। আপনি আমার নাম দেওয়ার কে? অলরেডি আমার একটি নাম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিয়ের পর তার স্ত্রীর নাম বদলে ফেলতে পারে, তাহলে এই ২০ শতাব্দীতে এসে আমি কেন পারবো না? সে তার বউয়ের নাম রেখেছে, আমি কি আপনার বউ নাকি? এক সময় না এক সময় কারো না কারো বউ তো হবেই, তাই আগে থেকেই নাম রেখে দিয়েছি। আন্টি আপনাকে সহ্য করে কিভাবে বলুন তো? আন্টির জায়গায় আমি হলে ঝাঁটাপিটা করে আপনার মাথা থেকে এই ভুল সাহিত্য বের করে দিতাম। অপূর্ব ভাই, মায়ের জায়গায় তুমি তো যেতে পারবে না, তবে চাইলে অন্য একটি জায়গা ঠিকই নিতে পারো। মনটা ভুরু কুচকে শোধালো। কোন জায়গা? রাজিয়া সুলতানা চায়ের ট্রে হাতে ভেতরে এলেন। অপূর্বের কথার মাঝপথে থেমে গেল। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়ে অপূর্ব বলল। চাটা দারুণ হয়েছে চাচি। আপনার এই মেয়েটিকেও ভালো করে চা বানানো শিখাবেন তো। রূপের যে ছিরি, যদি চা খাইয়ে স্বামীর মন জয় করতে পারে। খেয়ে মনতার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেল অপূর্ব। মনতা মনে মনে বলল, কেমন বেহায়া লোক, মায়ের সামনে কিনা আমাকে অপমান করে গেল। আমাকে যে ছেলেপক্ষ দেখতে এসেছে অপূর্ব ভাই জানলো কিভাবে? নির্ঝর এবং মনতা একসঙ্গে বের হয়েছে বাড়ি থেকে। মনতা কলেজে যাবে আর নির্ঝর টিউশনে যাবে। হাঁটতে হাঁটতে মনতার প্রশ্নের উত্তর দিল নির্ঝর। আমি বলেছি। তুই? ফুপিকে বলতে শুনেছিলাম ওদের যদি তোমাকে পছন্দ হয় তাহলে কালই নাকি আংটি পড়ে যাবে, তাই আমি দৌড়ে গিয়ে অপূর্ব ভাইকে জানিয়েছি। ঠিক করেছি না আপা? মনতা হেসে নির্ঝরের দিকে একটি ক্যাডবেরি প্যাকেট এগিয়ে দিল। নির্ঝর দ্রুত সেটি নিজের হাতে নিয়ে নিল। মনতা বলল, একদম ঠিক করেছিস। নির্ঝরকে টিউশনে দিয়ে এসে নিজের কলেজে চলে গেল মনতা। নির্ঝর এবার ৫ম শ্রেণীর ছাত্র। বাড়ি থেকে মনতার কলেজের দূরত্ব আধা ঘন্টা, আর নির্ঝরের স্কুল বাড়ির কাছাকাছি। বাড়িতে আজ অপূর্বর বড় বোন উর্মিলা এসেছে। উর্মিলার মুখখানায় এক ফালি কালো মেঘ ভর করে রেখেছে। আয়েশা খানম মেয়ের উদ্দেশ্যে শুধালেন, কি রে, তোকে দেখতে এমন লাগছে কেন? জামাই কোথায়? আগের জুড়ে কালো মেঘ যখন রাজত্ব শুরু করে তখন সেই মেঘ ভেদ করে অজস্র বৃষ্টির ফোঁটা জমিনে বর্ষণ হয়। ঠিক তেমনি উর্মিলার মুখশ্রীতে রক্তিম আভা ফুটে উঠল। মাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আয়েশা খানম পুনরায় প্রশ্ন করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? জামাইয়ের সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছে? ওনার সাথে ঝামেলা করার কি সাহস আছে আমার? ঝামেলা করলেই কি আর ওই বাড়িতে টিকতে পারবো মা? তাহলে কি হয়েছে? উর্মিলা উদাস ভঙ্গিতে বলল, আমার ভাগ্যটাই খারাপ মা। এই জন্যই তো এমন একটা কিপ্টে লোকের সঙ্গে বিয়ে হয়েছে আমার। নইলে কি একা একা নিজের বাবার বাড়িতে আসতে হয়? অপূর্ব বলল, আমরা সবাই জানি দুলাভাই কেমন প্রকৃতির মানুষ। একটা কথা আছে না, আয় বুঝে ব্যয় করতে হয়। দুলাভাই ঠিক সেরকম, কিন্তু ওনার মনটা খুব ভালো। এই জন্যে কি আমি আমার বাবার বাড়িতে খালি হাতে আসব? তোকে কি আমরা কেউ বলেছি খালি হাতে এলে বাড়িতে ঢুকতে দিব না? উর্মিলা প্রতিক্রিয়াহীন হয়ে গেল। অপূর্ব বলল, ছোট্ট একটি কারণে রাগ করা, দুঃখ পাওয়া বন্ধ করো আপা। একটা কথা মনে রাখবি, অর্থ থাকতে সবসময় বুঝে শুনে খরচ করতে হয়। নিজের সামর্থ্যের বাহিরে কখনো কাউকে বিলাসিতা দেখাতে যাবি না, কিংবা অতিরিক্ত খরচ করবি না। অর্থ ফুরিয়ে গেলে কিন্তু পাশে আর কাউকে পাওয়া যায় না। উর্মিলা ছোট্ট করে বলল, এই বাড়িটি এখনো তোর, তাই নিজের বাড়িতে আসার সময় হাত খালি নাকি ভরা এসব কখনো ভাববি না। উর্মিলা মাথা নাড়িয়ে চোখের পানি মুছে নিল। অপূর্ব প্রশ্ন করল, তোর মেয়েরা কোথায়?
আনিনি ওদের। কথাটি বলে বসে থেকে উঠে বাবার ঘরের দিকে যাওয়া ধরল উর্মিলা। মনতা কলেজ শেষে বাড়ি ফিরছে। বাস থেকে নেমে সামনে এগোতেই নুসেরার সঙ্গে দেখা। মনতাকে দেখে নুসেরা হেসে বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। মনতার ভুর কুঁচকে গেল, প্রশ্ন করলো, আমার জন্য অপেক্ষা করছিলে? কেন অপেক্ষা করছিলে? নুসেরা পূর্বে নাই আবারও হাসলো, জিজ্ঞেস করলো, কেমন আছিস মনতা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। কেন অপেক্ষা করছিলে বললে না তো? নুসেরা একটি ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে বলল, এই চিরকুটটি তোর অপূর্ব ভাইকে দিস। মনতা অবাক হলো, জিজ্ঞেস করলো, কি আছে চিরকুটে? তোর জেনে কাজ নেই, অন্য কারো হাতে দিলে সমস্যা হতে পারে, তাই তোকে দিলাম। তোর আর অপূর্ব বাড়ির পাশাপাশি, অপূর্বর হাতে এটা দিয়ে তারপর বাড়ি যাস। মনতা সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসেরা বলল, কিরে যা। চিরকুটটি ব্যাগে ভরে বাড়ির দিকে হাঁটা ধরল মৌনতা। নির্ঝতার খেলনা এরোপ্লেন নিয়ে ছাদে খেলছে। অপূর্ব বলল, বোনের মতো কি তোর মাথার নাট বল্টু ছুটে গেছে নাকি? এই কাঠফাটা রোদে ছাদে কি করছিস? তোমার চোখ নেই, দেখতে পাচ্ছ না কি করছে? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না দেখছি। ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমিও তো জানো না। এ তো দেখছি বোনের কার্বন কপি। তা তোর বোন কোথায়? আপাকে দিয়ে কি করবে আমায় বলো। কাল তো ঠিকই আমার কাছে এসে বলেছিলি, অপূর্ব ভাই বাড়িতে কারা যেন এসেছে, আপাকে নাকি বিয়ে করে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি এসো। এখন রূপ বদলে গেছে। তোমার পাশা। এতটুকুই বলে জিভে কামড় দিল নির্ঝর। দাঁত বের করে হেসে বলল, তোমার বামের ব্যথা সেরে গেছে অপূর্ব ভাই? পুরোপুরি সারিনি। তার আগে একটা কথা বল আমায়। কি কথা? তুই আমার পেছনের ভিডিও করে আমায় ভাইরাল করতে চেয়েছিলি তাই না? নির্ঝরের হাসি বন্ধ হয়ে গেল। মনে মনে বলল, এই রে, ধরা পড়ে গেলাম নাকি? কিরে উত্তর দিচ্ছিস না কেন? নির্ঝর নীরব রইল। অপূর্ব এবার দুষ্টু হাসি হেসে বলল, তুই হয়তো জানিস না, তোর মুসলমানির ছবি কিন্তু আছে আমার কাছে। নির্ঝর লজ্জা পেল, বলল, ওই ছবি ডিলিট করে দিও অপূর্ব ভাই। সে দেখা যাবে পরে, আমি শুধু সাবধান করে দিলাম তোকে। তুমি জানলে কিভাবে আমি তোমার ভিডিও করতে চেয়েছিলাম? আমার বাড়িতে বলেছিস আর আমি জানবো না? শুনিসনি দেওয়ালেরও কান আছে? দেওয়াল তোমাকে বলেছে এসব? হুম। দেওয়াল কি কথা বলতে পারে নাকি? পারে তো। নির্ঝর গভীর ভাবনায় আচ্ছন্ন হয়ে গেল। তখনই নিচ থেকে মায়ের ডাক পড়ল। নির্ঝর দৌড়ে নিচে চলে গেল। মনতা পোশাক বদলে হাত মুখ ধুয়ে দরজা আটকে বিছানায় বসলো। ব্যাগ থেকে নুসেরার দেওয়া চিরকুটটি বের করলো। ইচ্ছে জাগলো চিরকুটে কি লেখা আছে দেখার জন্য। পরক্ষণেই মনে পড়ল, অন্যের ব্যক্তিগত কিছু দেখা কি ঠিক হবে? ভাবতে ভাবতে খানিকটা সময় পার হয়ে গেল। রাজিয়া সুলতানা দরজার বাহির থেকে ডেকে বললেন, মৌনতা নাস্তা করে যা। চিরকুট বালিশের নিচে রেখে বের হলো মৌনতা। আগে থেকে টেবিলে বসে খাচ্ছে নির্ঝর। মৌনতা বসতে রাজিয়া সুলতানা খাবার সামনে দিয়ে গেলেন। নির্ঝর বলল, আপা তোমার না অপূর্ব ভাই খুঁজছিল? কেন? জানি না, আমি ছাদে গিয়ে প্ল্যান উড়েছিলাম, তখন ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করছে। ও জানো আপা, দেওয়াল না কথাও বলতে পারে, কানেও শুনতে পারে। মৌনতা মুখে রুটি পুড়ে পড়ল, দূর, এ আবার হয় নাকি? হয়। কে বলেছে তোকে? অপূর্ব ভাই বলেছে। অপূর্ব ভাইয়ের সঙ্গে নাকি দেওয়াল কথা বলে। দুষ্টুমি করেছে তোর সঙ্গে? নির্ঝর জোর দিয়ে বলল, না আপা, অপূর্ব ভাই মিথ্যে বলেনি। কিভাবে বুঝলি? আমি যে অপূর্ব ভাইয়ের বামে ইঞ্জেকশন দেওয়ার ভিডিও করতে চেয়েছিলাম, ভাইয়া জেনে গেছে। অপূর্ব ভাই তো তখন ওখানে ছিল না, তাহলে জানলো কিভাবে? দেওয়াল বলেছে বলেই তো জেনেছে। মনতা ভুরু কুচকে ফেল। নির্ঝর কান্না জড়িত কণ্ঠে বলল, আপা অপূর্ব ভাইকে বলে দিও যাতে আমার মুসলমানের ছবিটা কেটে দেয়। তোর মুসলমানের ছবি ওনার কাছে কোত্থেকে গেল? যখন তোর মুসলমানি হয়েছিল তখন কি ওনার হাতে এত বড় মোবাইল ছিল না? নির্ঝরও চমকে গেল, বলল, অপূর্ব ভাইয়ের মোবাইলে ছিল না কি? আঙ্কেল শুধু একটা বাটন ফোন দিয়েছিল কথা বলার জন্য, ওই ফোনে ছবি তোলা যেত না। তাহলে ভাই আমায় বোকা বানিয়ে নিল। তুই আবার চালাক ছিলি কবে? বলে হাসলো মৌনতা। নির্ঝর রাগ দেখে খাবার নিয়ে টেবিল থেকে উঠে ঘরে চলে গেল। মৌনতা খাওয়া শেষে টেবিল গুছিয়ে ঘরে এলো।
মনে মনে এবার সিদ্ধান্ত নিল সে চিরকুটটি খুলে দেখবে। যেই ভাবনা সেই কাজ। মনতা চিরকুটটি খুলে পড়তে লাগলো। প্রিয় অপূর্ব, তোমার প্রতি ভালো লাগে আমার সেই ছোটবেলা থেকেই ছিল। ক্লাসের ফাঁকে কত যে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখেছি তার হিসেব নেই। যখন তুমি আমার দৃষ্টির অলক্ষ্যে চলে গেলে, যখন তোমার আমার দূরত্ব কয়েক মাইল কয়েক ঘন্টার রূপান্তরিত হলো, তখন আমি তোমার শূন্যতা অনুভব করতে পারলাম। বুঝতে পারলাম ওগুলো কোনো সাধারণ অনুভূতি ছিল না, ছিল তোমার প্রতি আমার ভালোবাসা। তোমার সঙ্গে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তোমাকে মেসেজ দিয়েছি, অথচ তা তোমার চোখেও পড়েনি। সেদিন যখন আমাদের দেখা হলো, আমি চেয়েছিলাম আমার মনের জমানো কথাগুলো তোমায় জানাতে, কিন্তু তুমি তারা দেখিয়ে চলে গেলে। জানো অপূর্ব, বাবা আমায় বিয়ে ঠিক করেছে। বাবার সিদ্ধান্তের উপর কথা বলার সৎ সাহস আমার নেই, কিন্তু এই বিয়ে যে আমি মন থেকে কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আবারও ফিরে যাবে হলে তখন ওই অব্যক্ত কথাগুলো হয়তো বলা হবে না। এবার কি আমার বাবার সঙ্গে কথা বলবে অপূর্ব? আমি যে তুমি বিনা কারোর সঙ্গে নিজের জীবন বাঁধতে চাই না। ইতি নুসেরা। মনতা শুকনো ঢুক গেল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, বলল, নুসেরা আপু অপূর্ব ভাইকে পছন্দ করে। মনতা লেখার দিকে তাকিয়ে আনমনে পুনরায় বলে উঠল, এই চিরকুট যদি অপূর্ব ভাই দেখে তাহলে উনিও কি নুসেরা আপুকে ভালোবাসবেন? নুসেরা আপুর বিয়ে ভেঙে দেবেন? মনতা লেখার দিকে তাকিয়ে আনমনে পুনরায় বলে উঠল। অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মৌনতার। অপূর্বকে অন্যের সঙ্গে কল্পনা করতে তার কষ্ট হচ্ছে, সেখানে অন্য কারোর সঙ্গে দেখলে কি হবে। কিং কর্তব্যে বিমূঢ় হয়ে বিছানায় বসে আছে মৌনতা। নানা ধরনের আবল তাবল ভাবনায় মুশকুল সে। মাগরিবের আজান হয়ে গেছে। রাজিয়া সুলতানা চেঁচিয়ে বললেন, আজান দিয়েছে মৌনতা, শুনতে পাসনি? নামাজ পড়তে যা। মৌনতা উঠে গেল, অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো। নির্ঝর গালে হাত দিয়ে গম্ভীর দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। এবার দেওয়ালের উদ্দেশ্যে বলল, তুই কথা বলতে পারিস, আবার কানেও শুনতে পারিস, তাহলে আমার সঙ্গে কথা বলতো দেখে। বিপরীত দিক থেকে কোনো উত্তর না পেয়ে নির্ঝর আবারও বলল, অপূর্ব ভাইয়ের সঙ্গে তো ঠিকই কথা বলিস, তাহলে আমার সঙ্গে কেন বলছিস না? ছেলেকে একা একা কথা বলতে দেখে রাজিয়া সুলতানা ভুরু কুঁচকে ফেললেন। জিজ্ঞাসা করলেন, কিরে, একা একা কার সঙ্গে কথা বলিস? মাথা কি গেছে? নির্ঝর অসহায় কণ্ঠে বলল, দেখো না মা, দেওয়াল অপূর্ব ভাইয়ের সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। দেয়াল কি কথা বলতে পারে নাকি? তাহলে অপূর্ব ভাই যে বলল? এমনি বলেছে। নামাজ শেষ করে ঘর থেকে বের হলো মৌনতা। মায়ের উদ্দেশ্যে বলল, মা আমি একটু অপূর্ব ভাইদের বাড়ি থেকে আসছি। রাজিয়া সুলতানা ওখান থেকেই উত্তর দিলেন, তোর বাবা চলে আসবে, এখন কোথাও যেতে হবে না, পড়তে বস। খুব দরকার আছে মা, এই যাবো আর আসবো। রাজিয়া সুলতানা আর কিছু বললেন না। মৌনতা অপূর্বদের বাড়িতে চলে গেল। সদর দরজা খোলা আছে। মৌনতা ভেতরে প্রবেশ করতেই আয়েশা খানমের দেখা পেল। মৌনতাকে দেখে আয়েশা খানম বললেন, আরে মৌনতা যে, হঠাৎ এই সময়? তোর তো সহজে দেখাই পাওয়া যায় না এ বাড়িতে। মৌনতা জোরপূর্বক হেসে পড়ল, এমনি এলাম। উর্মিলা এগিয়ে এসে বলল, কি রে মৌনতা, কেমন আছিস? লেখাপড়া কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ। তা আপনি কবে এলেন আপু? আজ দুপুরে। অপূর্ব ভাই কোথায় আন্টি? আয়েশা খানম রাতের রান্নার জন্য চাল বাড়ছেন। বলেন, নামাজ পড়তে মসজিদে গিয়েছিল, ফিরেছে কিনা তা তো জানি না, ঘরে গিয়ে একটু দেখতো। মৌনতা মাথা নাড়িয়ে অপূর্বের ঘরের দিকে পা বাড়ালো। দরজায় ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতে লাগলো। ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পেছন থেকে হুট করে কেউ বলে উঠল, ওহে আমার বাচালতা সেন, এই গরিবের আলোয় কি চুরি করতে আসিয়াছ? মৌনতা জিভে কামড় দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ঘরের ভেতরে প্রবেশ করলো। নিজেকে ধাতস্থ করে পেছন ফিরে হাসলো। অপূর্বের উদ্দেশ্যে বলল, সোনা দানা টাকা পয়সা সব চুরি করে নিয়ে যেতে এসেছি। অপূর্ব মুচকি হেসে বিছানায় বসলো। বলল, বললাম তো, এটি গরিবের আলোয়। গরিবের আলোয় এসব দামি জিনিস থাকে না। মৌনতা ভুরু কুচকে শুধালো, তাহলে আছেটা কি? এক বাক্স নিখাত ভালোবাসা। বাক্স ছোট নাকি বড়? আমার প্রেয়সীর ইচ্ছের উপরেই সেই বাক্সের আকার নির্ভর করে। বুকের ভেতর এক প্রশান্তি বয়ে গেল মৌনতার। যেই কারণে এসেছিল সেটি আর করতে ইচ্ছে হচ্ছে না।
অন্যায় বাঁধা নুসের চিরকুটটি আর অপূর্বর হাতে দেওয়া হলো না মৌনতার। বসা থেকে উঠে দাঁড়ালো মৌনতা। অপূর্বের ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ পেছন থেকে সেই মোহনীয় কণ্ঠ হতে ডাক এলো, মৌনতা। অপূর্ব ডাক শুনে পেছন ফেল মৌনতা। অপূর্ব বলল, এদিকে এসো। মৌনতা এগিয়ে এলো। অপূর্ব বসে থেকে আলমারির কাছে গেল। ভেতর থেকে একটি ছোট বাক্স বের করে মৌনতার সামনে এসে দাঁড়ালো। মৌনতা আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। অপূর্ব বক্সটি খুলে খুব সুন্দর একটি চেন মৌনতার হাতে দিয়ে পড়ল। এটি তোমার জন্য। মৌনতার ঠোঁটে হাসি ফুটে উঠল। চেনটি নাড়াচাড়া করে পড়ল। বাহ, খুব সুন্দর তো, তবে সাদা রঙের হলে আর সুন্দর লাগতো। অপূর্ব ভুরু কুচকে পড়ল। সোনা কখনো সাদা রঙের হয় নাকি? মৌনতা অবাক হয়ে শুধালো, এটি সোনার চেইন? তোমার বাবা খাইয়ে খাইয়ে একটি বলদি বড় করছে, যে কিনা সোনা এবং সিটি গোল্ডের মধ্যকার পার্থক্য বোঝে না। অপূর্বের কথাই এবার আর রাগ হলো না মৌনতার, বরঞ্চ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। অপূর্ব বলল, এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? মুখে মশা ঢুকে যাবে তো। এত দামি একটি চেইন আমায় দিলেন, কিন্তু আপনি তো এখনো। মৌনতা অপূর্ব মৌনতাকে থামিয়ে দিয়ে পড়ল, কেউ উপহার দিলে কখনো তার দাম নিয়ে ভাবতে হয় না। উপহার সবসময় উপহারই হয়, সেটা ফুল হোক কিংবা গহনা। মৌনতা প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে আছে। অপূর্ব আবারও বলল, ভাবছো তো আমার এখনো লেখাপড়া শেষ হয়নি, অথচ তোমায় এই উপহার দিলাম কোত্থেকে, টাকা পেলাম কোত্থেকে? মৌনতা উপনিষ মাথা নাড়ল। অপূর্ব হেসে বলল, ছাত্র বলে কি আমি বেকার? জানো আমি কতগুলো টিউশন করাই? 4টে টিউশন করাই। শহরে এক একটা টিউশনির বেতন অনেক, বুঝলে? বাংলাও কেউ প্রাইভেট পড়ে? অপূর্ব হেসে উত্তরে বলল, বাংলা কি কোনো সাবজেক্ট নয় নাকি? বাংলার মধ্যেও অনেক পড়া আছে। এছাড়া আমি তো উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, তা তো জানো। এখন বিজ্ঞানের ছাত্রদেরই টিউশন করাই। মৌনতা অপূর্বের পাশে বসলো, ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, করবো অপূর্ব ভাই? করো। আপনার স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার, তাহলে আপনি কেন বাংলা ডিপার্টমেন্ট বেছে নিলেন? অপূর্ব ভাবুক দৃষ্টিতে তাকিয়ে পড়ল। মনে আছে যখন 3 কিংবা 4-এ পড়তে, তখন এইম ইন লাইফ নামক একটি প্যারাগ্রাফ আসতো পরীক্ষায়? আসতো। খাতায় বড় বড় করে লিখতে, মাই এইম ইন লাইফ টু বিকাম এ ডক্টর। টিচাররা যখন দাঁড় করিয়ে জিজ্ঞেস করত, বড় হয়ে কি হতে চাও, তখনও উত্তর ছিল, আমি বড় হয়ে ডাক্তার হব। ছোটবেলার কথা মনে পড়তেই অধরে হাসি ফুটে উঠল মৌনতার। অপূর্ব বলল, অথচ সায়েন্স থেকে এসএসসি পাশ করার পর যখন এ+ পেলে না, সরকারি কলেজে চান্স পাচ্ছিলে না, তখন বিভাগ পরিবর্তন করে আর্টসে নেমে এলে। তো এখন বড় হয়ে কি হতে চাও? স্বপ্ন কি? মৌনতা মিনমিনিয়ে স্বরে উত্তর দিল, শিক্ষক কিংবা ম্যাজিস্ট্রেট, এই দুটোর মধ্যে একটা হতে পারলেই স্বপ্ন পূরণ। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের ইচ্ছে বদলায়, সম্পর্ক বদলায়, বদলায় অবস্থান। আমারও স্বপ্ন বদলেছে, তাই বাংলা ডিপার্টমেন্টে চলে এসেছি। মানুষের ভালোবাসাও কি বদলায় অপূর্ব ভাই? বদলায় তো। আপনারটাও কি বদলে যাবে? আমি যেহেতু একজন সাধারণ মানুষ, সেহেতু বদলাতেই পারে। মৌনতার মুখখানি মলিন হয়ে গেল। অপূর্ব মুচকি হেসে পড়ল, এখনকার ভালোবাসার বদলতা আরো দ্বিগুণ হয়ে যাবে, বুঝলে? মৌনতার মুখে আবার হাসি ফুটে উঠল। অপূর্ব বলল, কাল আমি হলে ফিরে যাচ্ছি, আবার কবে ফিরবো ঠিক নেই। মৌনতা অপূর্বর দিকে তাকালো। অপূর্ব দৃষ্টি মৌনতার দিকে। মৌনতা বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন? তাড়াতাড়ি কোথায়, প্রায় 1 সপ্তাহ পরে যাচ্ছি। 1 সপ্তাহ বুঝি অনেক দিন হলো? অপূর্ব দেওয়াল ঘড়ির দিকে লক্ষ্য করে পড়ল, 8টা বেজে গেছে। বাড়ি যাওয়ার কথা কি ভুলে গেলে নাকি? মৌনতাও ঘড়ির দিকে লক্ষ্য করলো। সময় দেখতে জিভে কামড় দিল, বলল, আমার তো খেয়ালই ছিল না, মা খুব বকবে। আমি গেলাম অপূর্ব ভাই। মৌনতা দৌড়ে চলে গেল। অপূর্ব পেছন থেকে পড়ল, সাবধানে যাও, পড়ে যাবে তো। অপূর্বর বাড়ি থেকে বের হতেই চিরকুটটির কথা মনে পড়ল মৌনতার। এই চিরকুট দেওয়ার জন্য তো অপূর্বর বাড়িতে যাওয়া। মৌনতা মুহূর্তে চিরকুটটি ছিঁড়ে কয়েক টুকরো করে ফেল। তারপর ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে মুচকি হাসলো। মনে এক প্রশান্তি কাজ করছে। পৃথিবীতে সবাই কি আর সবার প্রিয় এবং ভালোবাসার মানুষকে পাই?
পাওয়া সম্ভবও নয়। এক প্রান্তে কেউ তার প্রিয় মানুষকে পেয়ে গেলে অপর প্রান্তে কাউকে না কাউকে কাঁদতে হয়, প্রিয় মানুষ হারানোর দহনে পড়তে হয়। মনতা এই জীবনে প্রিয় সবকিছু হারাতে রাজি থাকলেও অপূর্ব নামক পুরুষটিকে হারাতে চায় না। মলের ঝুড়ির দিকে তাকিয়ে বলল, তোমার এই চিরকুটটি অপূর্ব ভাই পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না নুসেরা আপু। দোয়া করি তোমার জীবনে নতুন যে মানুষের আগমন ঘটছে তার সঙ্গে তুমি যেন সুখে থাকো। এতটুকু স্বার্থপর তো মানুষকে হতেই হয়। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলো মৌনতা। শাকিল আহমেদ এখনো বাড়িতে পৌঁছায়নি। রাত 9টায় 2 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি এলো উর্মিলার স্বামী হোসাইন। মেয়ে জামাইকে দেখে আয়েশা খানম সোফায় বসতে বলে রান্নাঘরে চলে গেলেন। রাতের খাবার টেবিলে বাড়তে লাগলেন। হোসাইল শাশুড়ির উদ্দেশ্যে বলল, আহা মা, ব্যস্ত হবেন না, আমরা খেয়ে এসেছি। সেখানে মুখ ভার করে বলেন, খেয়ে এসেছে মানে? এটা কিন্তু ঠিক করলে না বাবা। রাস্তার মধ্যে মেয়েদের খিদে পেয়ে গেছিল, তাই আর কি, বাবা মায়েরা মিলে রাতে খাবার খেয়ে চলে এলাম। তা ওদের মা কোথায় আম্মা? ঘরে আছে। উর্মিলার 2 মেয়ে সাইরা এবং সাবিহা, ওরা দুজন দৌড়ে অপূর্বর ঘরে চলে গেল। হোসেল সঙ্গে আনা ফল মিষ্টি আয়েশা খানমের হাতে দিয়ে উর্মিলার কাছে গেল। অপূর্ব তার ল্যাপটপে দ্রুত কিছু টাইপ করছে। সাইরা এবং সাবিহা দৌড়ে এসে দুজন দুপাশে দাঁড়িয়ে পড়ল। কি করছো মাম্মা? ভাগ্নিতে দেখে মৃদু হাসলো অপূর্ব। উত্তরে বলল, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করছি। তা তোমরা কার সঙ্গে এলে? 2 বোন একসঙ্গে উত্তর দিল, বাবার সাথে এসেছি। কোথায় তোমাদের বাবা? বাবা মায়ের কাছে গেছে। ও। অপূর্ব ল্যাপটপ রেখে ওদের নিয়ে বিছানায় বসে পড়ল। 3 জনে মিলে গল্প করতে লাগলো। আজ অনেকদিন বাদে ভাগ্নিদের সঙ্গে দেখা হয়েছে অপূর্বর। উর্মিলা মুখ ঘুরিয়ে বসে আছে বিছানায়। হোসাইল স্ত্রীর পাশে এসে বসলো, বলল, তোমার এই ঢং বাদ দাও তো। এখনো কি রাগ করার বয়স আছে তোমার? 2 মেয়ের মা তুমি। মেয়েদের রেখে কেউ বাপের বাড়ি এসে বসে থাকে? উর্মিলা ঝাঁঝালো কণ্ঠে বলল, বয়স হলে কি অনুভূতিরা হারিয়ে যায়? এতদিন বাদে আমার ভাই এসেছেন আর আমি আসবো না? নিজের বোনেরা এলে তো পাগল হয়ে যান, তখন আমি কিছু বলি? হোসেন বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলল। উর্মিলা আর কিছু বলল না, উঠে গিয়ে ঘরের বাইরে চলে এলো। অপূর্বর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে মেয়েদের উদ্দেশ্যে বলল, সাইরা, সাবিহা, আয় আমার সাথে। অপূর্ব তুই খেতে যা। সাইরা সাবিয়া মায়ের সঙ্গে চলে গেল আর অপূর্ব গেল খাবার টেবিলে। দাউদ ইসলাম খেতে বসে পড়েছেন। অপূর্ব বসতেই আয়েশা খানম ছেলের খাবার সহ প্লেট এগিয়ে দিলেন। অপূর্ব খেতে লাগলো। আয়েশা খানম ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আর কদিন থেকে গেলে হতো না? অপূর্ব খাওয়া থামিয়ে জবাব দিল, একেবারে তোমাদের কাছে থাকার জন্যই তো এখন দূরে থাকছি মা। ভালো করে লেখাপড়া করছি। আয়েশা খানম দীর্ঘশ্বাস ফেলেন। দাউদ ইসলাম জিজ্ঞেস করলেন, কাল কখন রওনা দিবি? সকাল 8টা, 8:30টার মধ্যেই বের হব বাবা। তাহলে তো খুব সকালে উঠতে হবে। খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বি, আজ আর পড়তে বসতে হবে না। অপূর্ব মাথা নাড়িয়ে খেতে লাগলো। হোসেন আজ রাতটি এখানেই থেকে গেল। ভোরের আলো ফুটতেই পুরো বাড়ি জুড়ে রাজিয়া সুলতানের চিৎকার শুরু হয়ে গেছে। মনতা এখনো বিছানায় শুয়ে আছে। রাজিয়া সুলতানা অনেকক্ষণ ডাকাডাকি করেও মেয়ের ঘুম ভাঙাতে না পেরে ফ্যানের সুইচ বন্ধ করে চলে গেলেন। তীব্র গরমে বেশিক্ষণ আর শুয়ে থাকতে পারল না মৌনতা। এতক্ষণে ঘেমেনে একাকার হয়ে গেছে। শোয়া থেকে উঠে বিরাট সাথে সোজা রান্নাঘরে চলে এলো মৌনতা। মায়ের উদ্দেশ্যে বলল, এই গরমের মধ্যে সকাল সকাল ফ্যান বন্ধ করে দেওয়ার কি তোমার উচিত হয়েছে মা? রাজিয়া সুলতানা সকালে নাস্তা তৈরি করছেন। রাগ মিশ্রিত কণ্ঠে বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, শুনিসনি? এতক্ষণ ভালো করে ডাকলাম, শুনলি না? যেই ফ্যান বন্ধ করলাম সুরসুর করে উঠে গেলি। তাড়াতাড়ি মুখ ধুয়ে পড়ার টেবিলে গিয়ে বস। পড়ার শব্দ যেন রান্নাঘর থেকে শুনতে পাই। মলিন মুখে বাথরুমে চলে গেল মৌনতা। ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলের কাছে আসতেই ভুরু জোড়া কুঁচকে গেল। চেয়ারে বসে ঘুমিয়ে ঢুলছে নির্ঝর। নির্ঝরের মাথায় টোকা দিয়ে মৌনতা বসলো। নির্ঝর লাফিয়ে উঠল। মৌনতা বলল, কিরে ঝিমাচ্ছিস কেন? নির্ঝর অসহায় কণ্ঠে বলল, জানো আপা, সেই সকালে ঘুম থেকে উঠিয়ে পড়ার টেবিলে বসে রেখেছে মা। রাতে মনে হয় ঠিক মতো পড়িসনি। পড়েছি তো, তাও মা বসে রেখেছে। সমস্যা নেই, বেশি বেশি পড়। বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তো। নির্ঝর পড়তে লাগলো। রান্নাঘর থেকে রাজিয়া সুলতানার আওয়াজ এলো,
মৌনতা, তোর পড়ার শব্দ পাচ্ছি না কেন? পড়ছি তো মা। বলে জোরে জোরে পড়া শুরু করলো মৌনতা। পড়ার মাঝখানে নির্ঝর সাবধানতা অবলম্বন করে ফিসফিসিয়ে পড়ল, আপা জানো অপূর্ব ভাই না সকালে চলে গেছে। কোথায় গেছে? কলেজে চলে গেছে। কলেজ না বোকা, ওইটা ভার্সিটি। তা কখন গেল? 8টা বাজে বের হতে দেখেছি। যাওয়ার আগে ভাইয়া আমায় দুটো বড় বড় ক্যাডবেরি দিয়েছে। নির্ঝর টেবিলের ডয়ার থেকে ক্যাডবেরি বের করে মৌনতাকে দেখালো, হেসে বলল, কিন্তু তোমাকে কিছু দেয়নি আপা? মৌনতা প্রত্যুত্তরে হাসলো। অপূর্ব তো তাকে গতকালই একটি দামি উপহার দিয়ে গেছে। 2 দিন অতিবাহিত হয়েছে। অপূর্ব তার বর্তমান ঠিকানায় পৌঁছেছে 2 দিন আগে। ক্লাস শেষ হলে হলের দিকে হাঁটা ধরল অপূর্ব। হুট করে পথ আটকে দাঁড়ালো কয়েকটি ছেলে। অপূর্ব ভুরুজোড়া কুঁচকে গেল। ছেলেগুলোর মধ্যে একজন রাগান্বিত স্বরে পড়ল, খুব রাজনীতি করা হচ্ছে তাই না? বড় ভাইদের সম্মান দিতে ভুলে গেছিস? অপূর্বের মুখটি শক্ত হয়ে গেছে, কপালের রগ ভাসমান। তাদের উদ্দেশ্যে বলল, আমি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতেও রাজনীতির সঙ্গে জড়াবো না। একটি ছেলে তাদের মধ্যকার একজনের উদ্দেশ্যে বলল, শুনেছি তো আত্মহত্যা করেছে। রনি নামক ছেলেটি অপূর্বের উদ্দেশ্যে বলল, গলা তুলে আমাদের সঙ্গে কথা বলার সাহস আছে কোথেকে? আমরা তোর সঙ্গে লাগলে কিন্তু তুই এখানে টিকতে পারবি না। বাক্স পটলা নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। অপূর্ব বলল, আমার জানা মতে এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। এখানে আসার জন্য আমাকে সর্বপ্রথম নিজেকে প্রমাণ করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, আর আমি তাতে সফলও হয়েছি। তারপরে এখানে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। তাহলে আপনারা আমায় তাড়ানোর কে? রনিদের দলের আরেকজন পলাশ বলে উঠল, দেখেছিস রনি, মুখে মুখে তর্ক করছে ছেলেটা। দেখো অপূর্ব, আমি ভালো করে তোমার সঙ্গে কথা বলছি। ওইসব আজে বাজে লেখালেখি বন্ধ করে জীবনটা উপভোগ করো, লেখাপড়ায় মন দাও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার বাবা মাকে দেখবে কে বলো? অপূর্ব উত্তর দিল না, তাদের পাশ কাটিয়ে চলে গেল। মায়ের হাতে বিয়ের কার্ড দেখে ভুরু কুঁচকে নিল মৌনতা। আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এটা কার বিয়ের কার্ড মা? কে দিয়ে গেছে? রাজিয়া সুলতানা মেয়ের হাতে কার্ড দিয়ে উত্তরে বলেন, দেখে নে। মৌনতা সবে কলেজ থেকে বাড়ি ফিরেছে। কলেজের ইউনিফর্ম পরেই সোফায় বসে কার্ড খুলে দেখতে লাগলো। পাত্রীর নামটি পড়তেই মৌনতার ঠোঁটে হাসি ফুটে উঠল। এটি নুসেরার বিয়ের কার্ড। রাজিয়া সুলতানা খুন্তি হাতে আবার ড্রয়িং রুমে উপস্থিত হলেন। মেয়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কলেজ থেকে সেই কখন ফিরেছিস, অথচ এখনো পোশাক বদলাসনি কেন? মৌনতা মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজের প্রশ্ন করলো, এটা তো নুসেরা আপুর বিয়ের কার্ড। তার মানে কাল আপুর বিয়ে। বিয়েতে যাবে না মা? বাড়িতে এসে দাওয়াত দিয়ে গেছে, না গেলে কি হয়? তাও ঠিক। এবার তুই পোশাক বদলে হাত মুখ ধুয়ে নে। কার্ডটি সোফায় রেখে ঘরে চলে গেল মৌনতা। উর্মিলা এবং হোসাইল মেয়েদের নিয়ে এখনো দাউদ ইসলামের বাড়িতে আছে। দুপুরে একসঙ্গে খেতে বসেছে সবাই। হোসাইল ইশারের স্ত্রীর উদ্দেশ্যে কিছু বলছে। উর্মিলা স্বামীর ইশারা বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ খেতে লাগলো। স্ত্রীর নীরবতা দেখে হোসাইল নিজেই বলার জন্য প্রস্তুত হলো। পানি খেয়ে গলা ভিজিয়ে নিল, তারপর দাউদ ইসলামের উদ্দেশ্যে বলল, ইদানিং ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে আব্বা। দোকানের মালামাল প্রায় শেষের দিকে। দাউদ ইসলাম মুখের খাবার শেষ করে উত্তরে বললেন, তাহলে নতুন মাল উঠাও। হোসেল খানিকক্ষণ নীরব রইল, তারপর ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, নতুন মাল যে উঠাতে হবে তা তো আমি জানি আব্বা, কিন্তু দাউদ ইসলাম মেয়ের জামের দিকে মাথা তুলে তাকালেন। হোসেল জোরপূর্বক হেসে বলল, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্ত্রী সন্তানদের এবং বৃদ্ধ মা বাবা সহ 5 জনের সংসার চালাতে খুব হিমশিম খেতে হচ্ছে। দোকানে যে মাল উঠাবো তার টাকাটাও হাতে নেই। বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে গতবার মাল উঠিয়েছিলাম, সেই ঋণের টাকা তো এখনো শোধ করতে পারিনি। এখন আবার তাদের কাছে ধার চাওয়াও তো লজ্জার ব্যাপার। দাউদ ইসলাম প্রত্যুত্তর করলেন না, নীরব ভঙ্গিতে খেতে লাগলেন। হোসেল বলল, উর্মিলার ওয়ারিশটা যদি বুঝিয়ে দিতেন আব্বা। খাওয়া থামিয়ে দিলেন দাউদ ইসলাম। একবার মেয়ের দিকে আরেকবার মেয়ের জামের দিকে তাকালেন। শ্বশুরের এমন চাহনি দেখে হোসেল বলল, দেখেন আব্বা, উর্মিলা তো আপনার একমাত্র মেয়ে। মেয়ে হিসেবে আপনার কাছ থেকে যে ওয়ারিশ পাও না, এই দুর্দিনে এটাই আমাদের একমাত্র ভরসা।
ওয়ারিশে পাওয়া সম্পত্তিটুকু বেচে যদি ব্যবসাটি আবার দাঁড় করানো যায়। দাউদ ইসলাম গম্ভীর কণ্ঠে বললেন। উর্মিলা, তুইও কি সোহাইলের সঙ্গে একমত? উর্মিলা মাথা নিচু করে আছে। হোসাইল বলল, ওর মতো না থাকলে কি আর আমি এ কথা বলতাম আব্বা? আমি তো আর বেশি কিছু চাইনি, শুধুমাত্র স্ত্রীর পাওনাটুকু চেয়েছি। সব তো আপনার মেয়ে এবং নাতি নাতনিরাই থাকবে আব্বা। দাউদ ইসলাম এটো হাত ধুয়ে নিলেন, বলতে লাগলেন, তোমার সঙ্গে আমার মেয়ের যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তোমার বাবা মা দাবি করেছিলেন মেয়েকে যাতে সোনা দিয়ে মুড়িয়ে তাদের বাড়িতে পাঠাই, এমনকি তোমাকে একটা বাইকও নাকি দিতে হবে। যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। তোমাদের ইচ্ছে পূরণের মতো অত সামর্থ্য আমার ছিল না, কারণ আমি ছিলাম সাধারণ একজন ব্যাংক কর্মকর্তা। কিন্তু আমার মেয়ের তোমাকে খুব পছন্দ হয়েছিল, তাই আর না করতে পারিনি। বরঞ্চ তোমার বাবা মায়ের করা অন্যায় আবদারগুলো মেনে নেই। উর্মিলাকে সোনায় মুড়িয়ে পাঠাতে না পারলেও কান, হাত, গলা, নাকে সোনা দিয়েই পাঠিয়েছে। তোমাকে ঘরে যেই খাট আলমারি আছে তাও আমার টাকায় কিনে দেওয়া। বিয়ের সময় তোমার সঙ্গে বরযাত্রী এসেছিল 150 জন, এটাও মেনে নিয়েছিলাম তোমার বাবার কথা মতো। ইলাহি আয়োজন করেছে। যে বাইক দিয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি আসতে, সেটাও আমার কেনা। আমার 2টো নাতনি যখন হয়েছিল তখনও সোনার চেইন দিয়ে তাদের দুজনের মুখ দেখেছিলাম। তোমাদের বাবা বেঁচে থাকাকালীন কোরবানি গরু কিংবা খাসি যখন যা পেরেছে দিয়ে এসেছে। কোরবানিটাও তোমরা আমার টাকায় দিয়েছ। কখনো কিছু বলিনি, কারণ সবসময় ভেবেছি আমার মেয়ে তো সুখী হবে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এখানে আসছো। নিজেরা সবজি দিয়ে খেলেও প্রতিদিন মাছ মাংস তোমাদের পাতে ঠিক তুলে দিচ্ছে। আমি মধ্যবিত্ত বাবা, এই যে এত টাকা খরচ করেছি এগুলো কোত্থেকে এসেছে? তোমাদের দাবি মেটানোর জন্য আমার বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে দিয়েছে, ব্যাংক থেকে ধার দেনা করেছে, রিটায়ার্ডের যে টাকাটা হাতে পেয়েছিলাম তা দিয়ে সেই ঋণ পরিশোধ করেছে। হোসেন দমল না, আরো কিছু বলতে চাইল, কিন্তু দাউদ ইসলাম আবারও বলতে লাগলেন, তোমার শাশুড়িকে যখন বিয়ে করেছিলাম তখন যৌতুক ছিল সমাজে প্রচলিত প্রথা, কিন্তু আমি আমার শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও নেইনি। অথচ তোমাদের চাওয়ার কোনো শেষ নেই। শ্বশুরের ঘাড় ভেঙে খাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো বাবা। তুমিও এখন মেয়ের বাবা। আমার তো একটা মাত্র মেয়ে, কিন্তু তোমার হচ্ছে 2টো মেয়ে। এখনই যদি বউ বাচ্চা পালতে হিমশিম খাও, শ্বশুরের কাছে হাত পাতো, তাহলে আমার স্থানে এলে কি করবে? হোসেন চুপ করে রইল। দাউদ ইসলাম বলেন, উর্মিলার আর কোনো ওয়ারিশে বাড়িতে নেই। মেয়েকে বিয়ে পাশ করিয়ে বিয়ে দিয়েছিলাম। উজাড় করে মেয়ের সঙ্গে সব জিনিসপত্র পাঠিয়েছে তার শ্বশুর বাড়িতে। বিয়ের পর তোমার মা শুধু নাক ফুলটাই দিয়েছিল, বাকি সব গহনা আমার দেওয়া। এগুলো উড়ে উড়ে আসেনি, বরং টাকা খরচ করে কিনতে হয়েছে। আমার কাছে এখন শুধু এই বাড়িটাই আছে শেষ সম্বল হিসেবে। এটাও যদি তোমাদের দিয়ে দেই, আমার ছেলের কি হবে? ওর তো ওর বাবার সম্পত্তির উপর অধিকার আছে। ছেলেটাকে মাস শেষে একটা টাকাও দিতে পারি না, সারাদিন টিউশন করে নিজের খরচ নিজেই চালায় সে। এখন যদি সব কিছু বোনকে দিয়ে দেই, তাহলে ওর সঙ্গে তো অন্যায় করা হবে। তাই আমাদের কিছু নিয়ে তুমি কথা বলো না বাবা। তোমার যখন ইচ্ছে তুমি এখানে এসে বেড়াবে, তাতে আমার কোনো আপত্তি নেই। দাউদ ইসলাম বসা থেকে উঠে ঘরের দিকে হাঁটা ধরলেন। হোসেন লাজ লজ্জা ভেঙে পড়ল। তাহলে ওয়ারিশ দিবেন না? দাউদ ইসলামের রাগ মুহূর্তেই বেড়ে গেল। তেজি কণ্ঠে পড়লেন, পুরুষ মানুষের মেরুদণ্ড থাকাটা খুবই জরুরি। উর্মিলা, তুই তোর স্বামীকে ভালো করে সবকিছু বুঝিয়ে দিস। দাউদ ইসলাম চলে গেলেন। হোসেন খাওয়ার মাঝপথে হাত ধুয়ে রাগ দেখিয়ে চলে গেল। আয়েশা খানম পেছন থেকে ডেকে বললেন, বাবা না খেয়ে চলে যাচ্ছ কেন? হোসেন উত্তর দিল না। উর্মিলাও ঠিকমতো আর খেলো না। ঘরে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাইরা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করলো, ব্যাগ গোছাচ্ছ কেন মা? আমরা কি চলে যাব? আর কদিন থাকি না মা? লেখাপড়া থেকে দূরে থাকলেই তো তোমাদের ভালো লাগে। এসব ফাঁকিবাজি আর চলবে না, যাও তৈরি হয়ে এসো। সাইরা মলিন মুখে সাদিয়াকে নিয়ে তৈরি হতে চলে গেল। উর্মিলা ব্যাগ গুছিয়ে বোরকা পরে মেয়েদের নিয়ে ঘর থেকে বের হলো। আয়েশা খানম নিচু স্বরে বলেন, তোর বাবার কথা রাগ করিস না মা। রাগ করবো না কেন মা? বাবা যা বলেছে সত্যিই বলেছে। এই কথাগুলো যদি আরো কয়েক বছর আগে বলতো, প্রতিবাদ করতো, তাহলে হয়তো আজ ওনার লোভটা এতটা বাড়তো না। আয়েশা খানম চুপ হয়ে গেলেন। উর্মিলা বলল, আসি মা।
আয়েশা খানম মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। উর্মিলা সেই দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে এলো বাবার বাড়ি থেকে। পুরো ঘর জুড়ে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, গালে হাত দিয়ে বিছানার এক কোণে বসে আছে মৌনতা। নির্ঝর ভুরকুচকে জিজ্ঞেস করলো, এগুলো এভাবে ফেলে রেখেছো কেন আপা? মৌনতা গোমরা মুখে উত্তর দিল, নুশেরা আপুর বিয়েতে কোনটা পরবো বুঝতে পারছি না, শাড়ি পরবো নাকি লেহেঙ্গা। নির্ঝর কাপড়গুলোর দিকে চোখ বুলে একটি সোনালী রঙের লেহেঙ্গা এনে মৌনতার সামনে রাখলো। তারপর বলল, আপা এটা পরো, এটা অনেক সুন্দর। তুই সুন্দরের কি বুঝিস, বাচ্চা ছেলে একটা। নির্ঝর রেগে গেল, বলল, আমি তোমার থেকেও ভালো বুঝি। মৌনতা মুখ বাঁকালো। নির্ঝর মৌনতার দিকে আবার এগিয়ে দিল লেহেঙ্গাটি, বলল, এটা পরো না আপা। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে লেহেঙ্গা নিজের হাতে নিয়ে পড়ল। আচ্ছা আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। নির্ঝর হেসে চলে গেল ঘর থেকে। মৌনতা লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। না, খারাপ লাগছে না, বরং বেশ ভালোই দেখতে লাগছে। মাথায় হিজাব বেঁধে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ঘর থেকে বের হলো মৌনতা। শাকিল আহমেদ এবং রাজিয়া সুলতানা তৈরি হয়ে বসে আছে। মৌনতা আসতেই রওনা দিলেন নুশেরার বাড়ির উদ্দেশ্যে। রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়ি। অতিথিরা চলে এসেছে বিয়ে বাড়িতে। নুশেরা বিষণ্ণ মনে বসে আছে। মেয়েরা তাকে বউ সাজিয়ে চলে গেছে ঘরের বাইরে। নতুন বর চলে এসেছে এতক্ষণে, সবাই সেখানে গিয়েছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে, আর নুশেরার মনের আশঙ্কাটা বেড়ে চলেছে। মনের ভেতর এক বিশাল আকারের ঝড় বইছে। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছে নুশেরা। অতঃপর সেই কাঙ্ক্ষিত সময় এলো। কাজী চলে এসেছে। নুশেরাকে নিয়ে তার বড় ভাইয়ের বউ আদিবা বরের পাশের আসনে বসালো। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে, কিন্তু সেদিকে নুশেরার ধ্যান মন কিছুই নেই। মৌনতারা পৌঁছে গেছে খানিকক্ষণ আগেই। দুই বাড়ি দূর তো 8-10 মিনিট হবে। কিছুটা দূরে দাঁড়িয়ে নুশেরার দিকে তাকিয়ে আছে মৌনতা। বর এতক্ষণে কবুল বলে দিয়েছে। কাজী সাহেব এবার নুশেরাকে কবুল বলতে বলো, কিন্তু নুশেরার কান পর্যন্ত যেন কথাটি পৌঁছাচ্ছে না। নুশেরার বাবা গম্ভীর কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বলেন, কি হলো, কবুল বল। বাবার কথাটি কর্ণ করে পৌঁছাতেই আটকে উঠল নুশেরা। শুকনো ঢোক দিলে পরপর 3 বার কবুল বলে দিল। কোণে কবুল বলতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ের কাজ সম্পূর্ণ হতেই মৌনতা এগিয়ে গেল নুশেরার কাছে। মৌনতাকে দেখে নুশেরা বিচলিত হয়ে উঠল। ফিসফিস করে কান্না জড়িত কণ্ঠে বলল, মমতা, আমার তো বিয়ে হয়ে গেছে রে, এবার কি হবে? তুই চিঠিটা অপূর্বকে দিয়েছিলি? কি বলেছিল অপূর্ব? সে এলো না কেন? কোথায় সে? মৌনতা ঘাবড়ে গেল, কিছুক্ষণ চুপ করে রইল। মৌনতার চুপ থাকা দেখে নুশেরা আবারও প্রশ্ন করলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? মৌনতা দম নিয়ে শক্ত গলায় বলল, অপূর্ব ভাই ঠিক তার পরের দিনই হলে ফিরে গেছে আপু, কিন্তু চিঠিটা ওনার হাত পর্যন্ত পৌঁছায়নি। চমকে গেল নুশেরা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মৌনতার দিকে। মৌনতা নিচের দিকে তাকিয়ে পড়ল, আমি অপূর্ব ভাইকে চিঠিটা দিতে গিয়েও দিতে পারিনি আপু, পারলে আমায় মাফ করে দিও। আমি যে অপূর্ব ভাইকে খুব ভালোবাসি আপু, নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেই কি করে, তাই চিঠিটা আমি দেইনি ওনাকে। একটু থেমে মৌনতা পড়ল, অতীত ভুলে যাও আপু, নতুন জীবন নিয়ে ভাবো, দোয়া করে খুব সুখী হবে তুমি। মৌনতার কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নুশেরার। অবাক নয়নে তাকিয়ে আছে মৌনতার পানে। মৌনতা সেই দৃষ্টির দিকে তাকানোর মতো সৎ সাহস পেল না। দৃষ্টি নত করে নুশেরার সামনে থেকে চলে এলো। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসেছে মৌনতা। বিদায়ের সময় নুশেরা অনেক কেঁদেছে। কাঙ্ক্ষিত ব্যক্তির নিকট অব্যক্ত অনুভূতিগুলো চোখের পানি দ্বারা জড়িয়ে দিয়ে ছুটে চলেছে তার নতুন ঠিকানায়। অথচ কেউ একজন জানলই না তাকে একটি মেয়ে ভালোবেসেছে, নিজের জীবনে খুব করে চেয়েছে। অতঃপর সেই মেয়েটি তার অনুভূতি এবং ভালোবাসাগুলো সেই ব্যক্তির নিকট পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। নতুন এক সম্পর্কে আবদ্ধ হয়ে অপরিচিত একজনের সঙ্গে মেঘের ফেলার মতো ছুটে চলেছে অচেনা জায়গায়। এই ধুলোবালির মধ্যে এসব কি খাচ্ছ? পেট খারাপ হবে তো। সবেমাত্র একটি বড় সাইজের বেলপুরি মুখে ঢুকিয়েছে মৌনতা। পরিচিত কণ্ঠস্বর শুনে পিছু ফিরতেই চেনা মুখটি দেখতে পেল। মুখের খাবার দ্রুত শেষ করে দোকানিকে টাকা দিয়ে এগিয়ে গেল। চমকায়িত কণ্ঠে বলল, অপূর্ব ভাই। অপূর্ব ভুরু কুঁচকে নিয়ে বলল, এসব অস্বাস্থ্যকর খাবার খেয়েই যে 2 দিন পর পর অসুস্থ হয়ে যাও,
তা কি তোমার মা জানে? আমি কি রোজ রোজ এইসব খাই নাকি অপূর্ব ভাই? অপূর্ব প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো। কলেজ ছুটি? কলেজ তো সেই কখন ছুটি হয়েছে, এমনকি আমার কোচিংও শেষ। ও, তাহলে যাওয়া যাক। মনতা মাথা নাড়িয়ে বান্ধবীদের থেকে বিদায় নিয়ে অপূর্বের সঙ্গে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করেছে তারা। মনতা প্রশ্ন করলো, কখন এলেন অপূর্ব ভাই? এই তো এক্ষুনি। এক্ষুনি মানে বাড়িতে যাননি? না, ক্লাস শেষে সোজা এখানে চলে এসেছি। ও। আর কথা হলো না দুজনের মধ্যে। শুরু হলো নীরবতা। নীরবতা ভেঙে অপূর্ব প্রশ্ন করলো, নূশেরার দেওয়া চিঠিটা আমায় দিলে না কেন? কোথায় সেই চিঠিটা? আটকে উঠল মৌনতা। প্রতিমধ্যে হাঁটা থেমে গেল তার। অপূর্ব দৃষ্টি মৌনতার দিকে। মৌনতার নীরবতা দেখে অপূর্ব বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? মৌনতা নিচু স্বরে শুধালো, চিঠি সম্বন্ধে আপনি জানলেন কিভাবে অপূর্ব ভাই? নূশেরা বেশ কয়েকবার মেসেজ দিয়েছিল আমায়, কিন্তু কিছু ঝামেলার কারণে মেসেজগুলো চোখে পড়েনি। গতকাল রাতে ইনবক্সে ঢুকতেই মেসেজগুলো দেখলাম। মৌনতা পুনরায় নীরব রইল। অপূর্ব বলল, গতকাল বিয়ে হয়ে গেছে নূশেরার, তাই না? চিঠিটা আমায় দিলে না কেন? মৌনতা অপূর্ব চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, দিলে কি হতো অপূর্ব ভাই? আপনি কি নূশেরা আপুর ডাকে সাড়া দিতেন, বিয়েটা ভেঙে দিতেন? অপূর্ব মুচকি হাসলো, বলল, রিকশায় করে শহর ঘুরবে আজ? মৌনতা ডানে মাথা হেলিয়ে পড়ল। অপূর্ব হাতের ইশারায় রিকশা থামিয়ে মৌনতাকে নিয়ে উঠে গেল তাতে। রিকশা চলতে লাগলো। অপূর্ব দৃষ্টি চলন্ত রাস্তায়। মৌনতার উদ্দেশ্যে বলল, আমরা আমাদের জীবনে কত মানুষকেই ভালোবাসি, কত মানুষকেই নিজের করে চাই, তাই বলে কি সবাইকে পাওয়া সম্ভব হয়ে ওঠে? মৌনতা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। অপূর্ব বলল, প্রতিটি মানুষের অনুভূতি ভিন্ন, ভালোবাসা, ভালো লাগা এবং এগুলো প্রকাশ করার ধরনও ভিন্ন। সেক্ষেত্রে নূশেরা হচ্ছে আমার ভালো একজন বন্ধু। বন্ধু হিসেবে তার প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা ছিল। মৌনতাও বুঝতে পারল না অপূর্ব কেন এসব বলছে। তবুও মনোযোগ সহকারে অপূর্বর কথা শুনছে সে। অপূর্ব এবার কঠিন গলায় পড়ল, তোমার উচিত ছিল চিঠিটা আমি পর্যন্ত পৌঁছে দেওয়া। একটি চিঠি নিশ্চয়ই কারো অনুভূতি, ভালোবাসার পরিবর্তন করতে পারে না। আমার প্রতি এত ঠুনকো বিশ্বাস তোমার মনে? মৌনতা মাথা নিচু করে নিল। মিনমিনিয়ে বলতে লাগলো, আসলে অপূর্ব ভাই আমি। কথার মধ্যে মৌনতাকে থামিয়ে দিয়ে অপূর্ব বলল, চিঠিটা যদি আমার হাতে আসতো তাহলে আমি হয়তো নূশেরাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু এখন তো আর সেই সুযোগটা নেই। বরঞ্চ মেয়েটি সারা জীবন একটি আক্ষেপ মনে নিয়ে ঘুরে বেড়াবে। সে ভাববে তার হৃদয়ের কথা আমি জানতে পারিনি বলেই আজ আমাদের দূরত্ব তৈরি হয়েছে। ভাববে তোমার কারণেই আমাদের আলাদা হতে হয়েছে। পারবে এই দায় এড়াতে? চোখ জোড়া ভিজে উঠল মৌনতার। অপূর্ব দম ছেড়ে খানিকটা সময় নিল। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে মৌনতাকে নিয়ে নেমে গেল। বলল, আচ্ছা বাড়িতে যাও তাহলে, আমারও ট্রেন আসার সময় হয়ে গেছে। মৌনতা কান্না জড়িত কণ্ঠে বলল, চলে যাবেন অপূর্ব ভাই? অপূর্বর কপালে কয়েকটি ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, চোখে পানি কেন? এটা কি আমাদের শেষ দেখা নাকি যে কাঁদছো? এখনো সন্ধ্যা হতে তো ঘন্টাখানিক দেরি অপূর্ব ভাই, আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? শেষের কথাটুকু একটু টেনেই বলল মৌনতা। অপূর্ব স্বভাব সুলভ মুচকি হাসলো, বলল, বুঝেছি, তুমি আমার ট্রেন মিস করাবে। একদিন ট্রেন মিস করলে কি খুব ক্ষতি? ট্রেন মিস করে না হয় আমার হাত ধরুন, তার পরিপ্রেক্ষিতে আমি বলবো তুমি হাতটি শুধু ধরো, আমি হব না আর কারো। অপূর্ব গম্ভীর মুখে উত্তর দিল, আর আমি তার উত্তরে বলবো তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। কেন সাধ্য নেই অপূর্ব ভাই? কারণ তোমার উপর আমার অধিকার নেই। অধিকার এমনি এমনি আসে না, অর্জন করে নিতে হয়। তার প্রচেষ্টাই তো করছি। তোমার বাবা তো আর বেকার ছেলের হাতে মেয়ে বিয়ে দিবেন না। মৌনতা মুখ গোমরা করে বলল, বাবারা এমন কেন হয়? অপূর্ব মৃদু হেসে উত্তর দিল, প্রত্যেক বাবারাই চায় তার মেয়ে যেন রানীর মতন থাকে, কোনো অভাব অনটন দুঃখ কষ্ট যেন তাকে ছুঁতে না পারে। তাই কোনো বাবা বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। তাদের জায়গায় আমি থাকলে আমিও এটাই চাইতাম। ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য টাকাটাই কি সব অপূর্ব ভাই?
টাকাই সব। মৌনতা ঘোর প্রতিবাদ করে বলল, মোটেও না, টাকাই সব নয়। সুখে থাকার জন্যই ভালোবাসাই যথেষ্ট। মাছ মাংস ছাড়া ভাত খেতে পারো? মৌনতা বুঝলো না এই প্রশ্ন কোথা থেকে এলো, তবু উত্তর দিল, না। বাজারে মাছ মাংসের দাম কত জানো? মৌনতা দুদিকে মাথা নাড়ল। অপূর্ব বলল, 2 দিন না খেয়ে থাকতে পারবে? রাগ করে 3 দিন না খেয়ে থাকার রেকর্ডস আছে। রাগ করে সবাই না খেয়ে থাকতে পারে, কিন্তু যখন রাগ চলে যায় তখন না খেয়ে থাকা সহজ নয়। বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য টাকাটাই সব। অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ডাল ভাত খাওয়ার জন্য টাকা লাগে, পোশাক ক্রয়ের জন্য টাকা লাগে। এই যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এর পেছনেও টাকা লেগেছে। কিভাবে? গাড়ি ভাড়া। হেঁটে হেঁটে তো আর এতটা পথ অতিক্রম করা যায় না, তাই টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে তারপরেই তো আসতে হয়েছে। ও তাই আবেগ দিয়ে কখনো কিছু ভাববে না। আবেগ দিয়ে প্রেম হয়, কিন্তু ভালোবাসা কিংবা সংসার কখনো হয় না। মৌনতা প্রতিক্রিয়া করলো না। সন্ধ্যা নেমে এসেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। অপূর্ব বাড়ি পর্যন্ত মৌনতাকে এগিয়ে দিয়ে বলল, বাড়ি যাও, এবার আমি আসি। মৌনতা ফিরতে প্রশ্ন করলো, আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে যাবেন না অপূর্ব ভাই? আমার আসার খবর বাবা মা জানে না। এখন বাড়িতে ঢুকলে মা আজ আর যেতে দিবে না। আচ্ছা, বিদায়। বেঁচে থাকলে খুব শীঘ্রই দেখা হবে। মৌনতা থেকে বিদায় নিয়ে চলে গেল অপূর্ব। মৌনতা অপূর্ব যাওয়ার দিকে তাকিয়ে বাড়িতে প্রবেশ করলো। রাজিয়া সুলতানা শক্ত কণ্ঠে মেয়েকে প্রশ্ন করলেন, আসতে দেরি হলো কেন? মৌনতা ভাবতে লাগলো কি উত্তর দিবে। রাজিয়া সুলতানা তাকিয়ে আছেন মেয়ের দিকে। মৌনতা বললেন, ফ্রেন্ডসদের সঙ্গে ছিলাম মা। কলেজের কাছেই একটা মেলা বসেছে, ওখানেই গিয়েছিলাম। এখন আবার কিসের মেলা বসেছে? বৃক্ষ মেলা মা। বৃক্ষ মেলা এই দিনে বসে নাকি? তুমি কি আমায় সন্দেহ করছো মা? ঠিক আছে চলো, তোমায় দেখিয়ে আনি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল না হয় যাব। মৌনতা চমকে গেল। রাজিয়া সুলতানাকে পাশ কাটিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তুমিও আমায় বিশ্বাস করলে না মা? এই জীবন রেখে কি করব আমি? 3 দিন পার হয়ে গেছে। অচেনা নাম্বার থেকে বিভিন্ন হুমকি ধামকির মেসেজ মোবাইলে ভরে গেছে। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে অপূর্ব। মাথার মধ্যে কত শত ভাবনা। সত্যর থেকে মিথ্যার জোর এখন বেশি। অন্যের প্রতিবাদ করলে মানুষের শত্রুর সংখ্যা বেড়ে যায়, মৃত্যুর সম্মুখে এসে দাঁড়ায়। অথচ যারা অন্যায় করে তারা সমাজের মধ্যে মাথা তুলে সসম্মানে বেঁচে থাকে। অপূর্বর রুমমেট রাব্বি এগিয়ে এলো, বলল, রনির দলবল তোর ওপর অনেক ক্ষেপে আছে। ওরা খুব খারাপ অপূর্ব। যদি তোর কোনো ক্ষতি করে দেয়, বাদ দে না এসব লেখালেখি। বন্ধ চোখ জোড়া খুলে ফেল অপূর্ব। রাব্বির কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না। পুরনো কথাগুলো মনে পড়ে গেল। ভার্সিটিতে যখন পা রেখেছিল তখন তার ভেতরে ছিল হাজারো স্বপ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে অনেক স্বপ্ন থাকে। বোর্ড পরীক্ষার পর সবার প্রথম লক্ষ্যই হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। অপূর্বরও ঠিক তাই ছিল। কিন্তু ওই যে বলে না, বাইরে যা চাকচিক্যময়, ভেতরে তা শুধুই নিকষ কালো অন্ধকারের মতো। র্যাগিং আইনগত অপরাধ হলো লোকচক্ষুর আড়ালে অনেক সিনিয়র আছে যারা জুনিয়রদের ওপর বিভিন্ন অবান্তর কাজ চাপিয়ে দেয়। আর যারা তাদের কথা শুনে না, অন্যায় আবদার মানতে চায় না, তাদের উপর নেমে আসে নির্মম অত্যাচার। অপূর্ব যেদিন প্রথম ভার্সিটিতে আসে তখন তার কাছে সব ছিল অচেনা। বড় ভাইদের সালাম না দেওয়ার অপরাধে সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। পেতে হয়েছিল বেদব উপাধি। এরপর থেকে প্রায় সময়ই সেই সিনিয়ররা হলরুমে আসতো, বিরক্ত করত তাদের। শেষে বাধ্য হয়ে অপূর্ব এর প্রতিবাদ করে, আর তারপর থেকে তাদের শত্রুতে পরিণত হয়। প্রথম এই রুমটায় অপূর্বরা 5 জন থাকতো। সবার সামনে কান ধরে উঠা বসা করানোই তাদের মধ্যকার একজন তো লজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আর একজন হল পরিত্যাগ করেছে। এই সিনিয়রদের কত অন্যায় আবদার, তৈরি করেছে কত নোংরা নিয়ম, যার বিষয়ে সামাজিক গণমাধ্যমে অনেক লেখালেখিও করেছে অপূর্ব। এমনকি কয়েকজনকে সঙ্গে নিয়ে উপর মহলে অভিযোগ জানিয়েছে। তারপর থেকে ওরা অপূর্বর পেছনে লেগেছে। অপূর্বকে যারা সঙ্গ দিয়েছিল তারাও জীবন ভয়ে সরে দাঁড়িয়েছে প্রতিবাদ করা থেকে, কিন্তু অপূর্ব সরেনি। সে তার স্থানে দৃঢ় প্রত্যয় নিয়ে অনড় রয়েছে। অপূর্বর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত হলো রাব্বি, বলল,
তুই তোর বাবা মায়ের একমাত্র ছেলে, তোর কিছু হলে তাদের কি হবে বলতো? এই ভয়ে কি মাথা নিচু করে ওই বাজে ছেলেগুলোর পা চাটবো? রাব্বি দীর্ঘশ্বাস ফেল। অপূর্ব সিলিং ফ্যানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে পড়ল, জানিস, আমার বাবা না সবসময় একটা কথা বলে, যাই করিস না কেন অন্যায়ের কাছে, মিথ্যের কাছে কখনো মাথা নত করবি না। আর আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি, তাই এদের এই হুমকি ধামকিতে আমার কিচ্ছু যায় আসে না। এছাড়া আমি তো আর আগ বাড়িয়ে তাদের সঙ্গে ঝামেলায় জড়াইনি, বরং ওরা নিজ থেকে এসে ঝামেলা করেছে। বুঝলাম, তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। রাব্বি দমে গিয়ে নিজের বিছানায় চলে গেল। অপূর্ব আগের মতোই শুয়ে আছে। দাউদ ইসলাম চা খাচ্ছেন। আয়েশা খানম স্বামীর পাশে বসলেন। ইতস্তত করে বললেন, মেয়ে জামাই সেই যে রাগ করে গেল, আর তো মেয়ে এবং নাতিনদের নিয়ে এলো না। তুমি যদি একবার ফোন দিতে। দাউদ ইসলাম চায়ে চুমুক দিয়ে বললেন, এই নিয়ে আর কোনো কথা হবে না। নিজেদের ইচ্ছে হলে আসবে, ইচ্ছে না হলে আসবে না। কাউকে ডেকে নিয়ে আসতে পারবো না। আয়েশা খানম দীর্ঘশ্বাস ফেললেন। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছে। খাওয়া শেষে শাকিল আহমেদ বললেন, সকাল সকাল কিন্তু সবাই তৈরি থেকো, 9টার বাসেই কিন্তু রওনা দিব আমরা। মনতা ভুরু কুচকে নিল। নির্ঝর প্রশ্ন করলো, কেন বাবা? তোর বড় চাচার বাড়ি। মনতা প্রশ্ন করলো, কেন বাবা? রাজিয়া সুলতানা উত্তর দিলেন, তোর নাইমা আপুর বিয়ে, তাই কাল ওখানে যাব আমরা। রাত 11:30। দাউদ ইসলাম সবে বিছানায় শুয়েছেন, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। তৎক্ষণাৎ মোবাইলের রিংটোন বেজে উঠল। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, মোবাইলটা এদিকে দাও তো। আয়েশা খানম মোবাইল এগিয়ে দিলেন স্বামীর দিকে। চেনা নাম্বার থেকে খুশি হলেন দাউদ ইসলাম। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে এলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ওয়াইফাই অন করবে বাবা, তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা করছি। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে এলো। কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ভিডিও কল এলো। দাউদ ইসলাম এবং আয়েশা খানম মোবাইলের দিকে মুখ করে পাশাপাশি বসলেন। অপূর্ব পলকহীন চোখে তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। আয়েশা খানম ছেলেকে প্রশ্ন করলেন, রাতে খাবার খেয়েছিস? মা। তাহলে তোর মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? না মা, কিছু হয়নি। দাউদ ইসলাম বলেন, আজ হঠাৎ এত রাতে বাবা মাকে দেখতে ইচ্ছে হলো, ব্যাপার কি? অপূর্ব শুকনো মুখে হেসে বলল, তোমাদের দেখার খুব ইচ্ছে হলো তাই ফোন করেছি। আমার না কেমন যেন লাগছে বাবা, মনে হচ্ছে এটাই যেন তোমাদের সঙ্গে শেষ দেখা। আয়েশা খানম ধমক দিয়ে বলল, এই আবার কেমন ধরনের কথা অপূর্ব? অপূর্ব পুনরায় হাসলো। প্রায় 1 ঘন্টার মতো বাবা মায়ের সঙ্গে কথা বলে অনিচ্ছা সত্ত্বেও ফোন কাটলো। পুরো একটা দিন অতিবাহিত হয়ে আরেকটি দিনের সূচনা হয়েছে। কিন্তু সে যে গত পরশু রাতে অপূর্ব বাড়িতে ফোন করেছিল, তারপর আর তার কোনো খবর নেই। সকাল থেকে আয়েশা খানম ছেলের চিন্তায় মশগুল হয়ে আছেন। চিন্তিত কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বললেন, আরেকবার ফোন করে দেখো না ছেলেটার কি হয়েছে। ও তো এমন করে না, রোজই তো ফোন করে আমাদের সঙ্গে কথা বলে। দাউদ ইসলাম স্ত্রীর কথার উত্তরে বললেন, গতকাল থেকে তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু নাম্বার বারবার বন্ধ বলছে। ওর কোনো বন্ধুকে ফোন করে দেখো না, যদি কোনো খবর পাও। ওর বন্ধুদের নাম্বার আমার কাছে আছে নাকি? ওইসব ভার্সিটিতে তো যখন তখন পরীক্ষা কিংবা প্রেজেন্টেশন শুরু হয়ে যায়, হয়তো তাই নিয়ে ব্যস্ত আছে। আমরা বরং আজ রাতটা অপেক্ষা করি, দেখবে ছেলে আমাদের ঠিক সময় ফোন করে খোঁজ খবর নেবে। স্ত্রীকে কোনো মতে বুঝিয়ে বাড়ির বাইরে চলে গেলেন দাউদ ইসলাম। কোনো বউজি আয়েশা খানমের মাথা থেকে চিন্তা দূর করতে পারেনি। যতই হোক, মা তো, সন্তানের কিছু হলে তাদের মনটাই আগে কুড় ডেকে ওঠে। দাউদ ইসলাম নিজেও ছেলের চিন্তা থেকে বের হতে পারছেন না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে আছেন দাউদ ইসলাম। মোবাইলের রিংটোন বেজে উঠতেই রিসিভ করে কানের কাছে ধরে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে ভেসে এলো, আমি অপূর্বর বন্ধু রাব্বি বলছি চাচা। দাউদ ইসলামের চোখ চিকচিক করে উঠল। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, অপূর্ব কোথায় বাবা? গতকাল থেকে ফোন করছি কিন্তু ধরছেই না। এদিকে ওর মা আর আমি তো চিন্তায় শেষ। এই বুড়ো বয়সে এত চিন্তা কি সহ্য হয় বলো? রাব্বি থতমত খেয়ে গেল। গোছালো কথাগুলো অগোছালো হয়ে গেছে মুহূর্তে। ফোনের অপর প্রান্ত থেকে কোনো সার শব্দ না পেয়ে দাউদ ইসলাম ফের বললেন, কি হলো বাবা, কথা বলছো না কেন? কোথায় অপূর্ব?
রাব্বি জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে বললেন, চাচা আপনাকে একবার আসতে হবে। কেন বাবা, আর কোথায় আসবো? আমি মেসেজের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি চাচা, আপনি আপনার কোনো রিলেটিভ বা পরিচিত কাউকে নিয়ে সেই ঠিকানায় আজকের মধ্যে চলে আসুন। এখানে আসলে অপূর্বকে পেয়ে যাবেন। কল কেটে গেল। আয়েশা খানম এতক্ষণ স্বামীর পাশে চুপটি করে বসেছিলেন। মোবাইল কান থেকে সরাতেই প্রশ্ন করলেন, কি বললো? অপূর্ব কোথায়? ওর ফোনে কি হয়েছে? বললো একবার যেতে হবে, ওখানেই তাহলে নাকি অপূর্বর দেখা পাবো। কিছু হয়েছে? তা তো বললো না, একা একা যেতে নিষেধ করলো। এছাড়া এতটা পথ কি আমার পক্ষে একা যাওয়া সম্ভব? মিরাজকে ফোন করে আসতে বলে দাও। ছেলেটা ঠিক আছে কিনা কে জানে, মিরাজ এলেই বেরিয়ে পড়বে। দাউদ ইসলাম স্ত্রীর কথা মতো বড় ভাইয়ের ছেলেকে ফোন করে আসতে বলে দিয়ে ঘরে চলে গেলেন তৈরি হওয়ার জন্য। চাচার ফোন পেয়ে মিরাজ তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে গেল। বিয়ে বাড়ি থেকে মৌনতা এবং তার পুরো পরিবার নিজেদের আবাসস্থলে ফিরেছে। পোশাক বদলেই কাজে লেগে গেলেন রাজিয়া সুলতানা। মাত্র কয়েকদিনেই ঘরগুলো কেমন ময়লা হয়ে গেছে। মৌনতা হাত পা চড়িয়ে সোফায় বসে বিরক্তি নিয়ে বলল, উফ মা, এতটা পথ জার্নি করে এলে একটু শুয়ে বিশ্রাম নিবে, তা না করে কাজে লেগে পড়েছো। রাজিয়া সুলতানা মেঝে ঝাড়ু দিতে দিতে উত্তর দিলেন, আমি কি তোর মতো নোংরা নাকি সব কিছু অপরিষ্কার রেখে শুয়ে থাকবো? এটা তো পরেও করা যেত। সময়ের কাজ সময়ে করতে হয়, পরের জন্য রেখে দিলে সেই কাজ কখনোই সফল হওয়া যায় না। মৌনতা চুপ হয়ে গেল। মায়ের সঙ্গে কথা বাড়লে যে সে কথাই পারবে না তা বুঝে গেছে। মিরাজকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেছেন দাউদ ইসলাম। একটি ছেলে এগিয়ে এলো তাদের দিকে। দাউদ ইসলামের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আমি ফোন করেছিলাম আঙ্কেল। তা অপূর্ব কোথায় বাবা? এবার তো নিয়ে চলো ওর কাছে। রাব্বি মুখখানি মলিন হয়ে গেল, বলল, জি আঙ্কেল চলুন। মর্গে কয়েকজন মিলে একটা লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। মুখে তাদের আতঙ্ক বিরাজ করছে। দাউদ ইসলাম এবং মিরাজকে নিয়ে সেখানে উপস্থিত হলো রাব্বি। কপালে কয়েকটি ভাঁজ পড়ল দাউদ ইসলামের। প্রশ্ন করলেন, এখানে কেন নিয়ে এলে? এটা তো মর্গ, এখানে তো মৃত মানুষ থাকে। চোখ দুটো লাল হয়ে গেছে রাব্বির। মনে হচ্ছে এই যেন বর্ষণ হবে। নীরব ভঙ্গিতে এগিয়ে গেল সেই মৃত দেহের দিকে। মুখের ওপর থেকে কাফনের কাপড় সরিয়ে দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। পরিচিত মুখটি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল দাউদ ইসলামের। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দৃশ্যপট হচ্ছে জীবিত পিতার দৃষ্টির সম্মুখে সন্তানের লাশ। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল দাউদ ইসলাম। অক্ষিদয় ভিজে গেছে ওনার। শিশুসুলভ কণ্ঠে বললেন, অপূর্ব বাপ, আমার এই অসময়ে এভাবে এখানে শুয়ে আছিস কেন? এই দেখ তোর বাবা এসেছে, চোখ খোল এবার। নিস্তেজ প্রাণহীন দেহ পড়ে আছে বেডে, নেই কোনো সারা শব্দ। দাউদ ইসলাম হাউমাউ করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, কি হয়েছে আমার ছেলের? ও কথা বলছে না কেন? কেন আমার কথা শুনছে না? আমার ছেলে তো কখনোই আমার অবাধ্য ছিল না। ওঠ না অপূর্ব, ওদিক তোর মা যে তোর জন্য অপেক্ষা করছে। মিরাজ দাউদ ইসলামের বাহু ধরে ওনাকে সামলানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পুত্রের এমন অবস্থা দেখে কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না দাউদ ইসলাম। ওনার প্রেশার বেড়ে গেছে। উপস্থিত একজন ডাক্তার থেমে থেমে বলেন, অপূর্ব হায় বেঁচে নেই, উনি গতকাল রাতেই আত্মহত্যা করেছেন। কথাটি মুহূর্তের মধ্যেই দাউদ ইসলামের মস্তিষ্কে আঘাত করে। ওনার দেহখানা ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ে মিরাজের উপর। মিরাজ দুই হাত দিয়ে দাউদ ইসলামকে ধরে আশেপাশে তাকিয়ে বলে ওঠে, জ্ঞান হারিয়েছে, দয়া করে কেউ আমায় সাহায্য করুন। রাব্বি এবং আরো দুজন ছেলে মিলে দাউদ ইসলামকে ধরাধরি করে অন্য কেবিনে নিয়ে গেল। ডাক্তাররাও ওনাকে চেক আপ করতে লাগলো। মিরাজ সেখান থেকে প্রস্থান করলো। রাব্বির উদ্দেশ্যে বলল, আত্মহত্যা করার মতো ছেলে তো অপূর্ব নয়, সত্যি করে বলেন কি হয়েছিল? মাথা নিচু করে আছে রাব্বি। রাব্বির থেকে কোনো উত্তর না পেয়ে বাকিদের জিজ্ঞেস করলো মিরাজ, কিন্তু কারোর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। রাত 1:30। অ্যাম্বুলেন্স ঝংকার তুলে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এমন বিদ্ঘুটের শব্দে আশেপাশের বিল্ডিং এর মানুষের ঘুম ভেঙে গেছে। কেউ কেউ জানালা দিয়ে উকি দিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে, আবার কেউ বা নিচে নেমে চলে এসেছে। আয়েশা খানম দরজা খুলে বাহিরে এলেন। চমকায়িত দৃষ্টিতে তাকিয়ে আছেন সেখানে। অ্যাম্বুলেন্স থেকে প্রথমে একটি স্ট্রেচারে করে দাউদ ইসলামকে নামানো হলো। আয়েশা খানম বিচলিত কণ্ঠে বললেন,
ওর কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? মিরাজ নিচু স্বরে বলল। চাচা অসুস্থ হয়ে গেছেন, প্রেসার বেড়ে গেছে, ওনাদের ঘরটা দেখিয়ে দিন চাচি। আয়েশা খানম ওনাদের ঘর দেখিয়ে দিয়ে পেছন পেছন যেতে লাগলেন। দাউদ ইসলামকে বিছানায় শুয়ে দিয়ে চলে এলো ওয়ার্ড বয়রা। পরপর আরেকটি স্ট্রেচারে করে নামানো হলো অপূর্বর প্রাণহীন দেহ। বসার ঘরে রাখা হলো সেই স্ট্রেচার। স্বামী শিওরে বসে সর্ষে তেল দিয়ে হাত মালিশ করে দিচ্ছেন আয়েশা খানম। উর্মিলা এবং হোসাইলও পৌঁছে গেছে এখানে। মেয়েদের রেখে হোসাইল এসেছে বৃদ্ধ শাশুড়ির নিকট। মেয়ে এবং মেয়ে জামাইকে দেখে সৌজন্য হাসলেন আয়েশা খানম। বলেন, এত রাতে তোরা নিশ্চয় বাবার অসুস্থতার কথা শুনেই চলে এসেছিস। চিন্তা করিস না, তোদের বাবা এখন অনেকটাই সুস্থ। এখন শুধু জ্ঞান ফেরার পালা। কেঁদে দিল উর্মিলা। আয়েশা খানম শুধালেন, আহা, কাঁদছিস কেন? বললাম তো গুরুতর কিছু হয়নি। কান্না জড়িত কণ্ঠে উর্মিলা মায়ের উদ্দেশ্যে বলল, মা বাহিরে চলো। কেন? অপূর্বকে দেখবে না? অপূর্ব খেয়েছে? উর্মিলার চোখ বেয়ে পানি পড়ছে। আয়েশা খানম রাগান্বিত স্বরে বললেন, কোথায় অপূর্ব? বাইরে কি করছে? এদিকে বাবা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, মা চিন্তা করছে, আর সে কিনা বাইরে বসে আছে। ডেকে আনোকে। ও যে আসতে পারবে না মা, তোমাকে যেতে হবে। আমায় যেতে হবে? এসব বাচ্চামো বাদ দিতে বল ওকে। দেখছিস তো তোদের বাবা অসুস্থ, এখন আমি এখান থেকে উঠে কি করে যাই? সাইরার বাবা না হয় বাবার কাছে থাকবে, তুমি চলো না মা অপূর্বর কাছে। আয়েশা খানম বিরক্ত হলেন। দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে চললেন বসার ঘরে। বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে বাড়িতে। অনেকক্ষণ আগেই মিরাজ বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে, আত্মীয় স্বজনেরা আসা শুরু করে দিয়েছে। বসার ঘরে আসতেই আয়েশা খানমের পা জোড়া থেমে গেল। উর্মিলা নিজের কান্না আর চেপে রাখতে পারল না, হামা করে কাঁদছে সে। আয়েশা খানম শুকনো ঢোক গিলে বললেন, কে শুয়ে আছে ওখানে? তোরা কাঁদছিস কেন? কি রে, বল না, কে ওখানে? একজন লোক গিয়ে মুখ থেকে সাদা কাফনের কাপড় সরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মেঝেতে ঢপ করে পড়লেন আয়েশা খানম। ছেলের গালে হাত রেখে বলেন, অপূর্ব, এই অপূর্ব, অপূর্ব এভাবে শুয়ে আছে কেন বাবা? উর্মিলা মায়ের পাশে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, অপূর্ব আর নেই মা, ও চলে গেছে আমাদের ছেড়ে। রেগে গেলেন আয়েশা খানম। হিংস্র দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলেন, কি সব বাজে বাজে কথা বলছিস তুই? অপূর্ব নেই মানে? এই তো আমার ছেলে আমার সামনে শুয়ে আছে। এবার আহ্লাদি স্বরে বলেন, আমার ছেলেটার অনেক ঘুম পেয়েছে, মনে হয় তাই ঘুমিয়ে গেছে। তোরা কি ওকে নিয়ে ঘরে শুয়ে দে না। আয়েশা খানমের বড় যা অর্থাৎ মিরাজের মা এগিয়ে এলো। আয়েশা খানমের গালে আলতো করে হাত রেখে বলেন, বোঝার চেষ্টা করো উর্মিলার মা, আমাদের অপূর্ব আর বেঁচে নেই। সত্যিটা মেনে নাও, তোমার ছেলে আর নেই। এক ঝটকায় জায়ের হাত সরিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলেন, আমার এইটুকু একটা ছেলে, ও মরবে কেন? ও বুঝেছি, অপূর্ব তোমাদের সবাইকে এসব শিখিয়ে দিয়েছে, তাই না? আয়েশা খানমকে সত্যটা বোঝাতে না পেরে সবাই হাল ছেড়ে দিল। আয়েশা খানম অপূর্বের গালে চাপড় মারতে মারতে বলেন, ওঠ না অপূর্ব, রেগে যাচ্ছি কিন্তু আমি। তুই না উঠলে আমি এবার সত্যি সত্যি মারবো। ওই অপূর্ব, ওঠ। কেন বুঝতে পারছিস না? তোর মায়ের বয়স হয়েছে, এখন কি ফাজলামি করার বয়স আছে? তারপরও ছেলের কোনো সার শব্দ পেলেন না আয়েশা খানম। আচমকা চিৎকার করে কেঁদে উঠলেন তিনি। ছেলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলেন, এ হতে পারে না, আমার ছেলে মরতে পারে না। তো তোমরা কি ওকে বলো না আমার সঙ্গে কথা বলতে? ওকে ছাড়া বাঁচবো কি করে? ওর না বাবা, একবার আমার সঙ্গে কথা বল বাবা। মৃত মানুষ কি আর কথা বলতে পারে কখনো? না, পারে না। অপূর্বও পারেনি, মায়ের আদেশ সে পালন করতে পারেনি চোখ খুলে তাকিয়ে মা বলে ডাকতে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে নিচ্ছে সেই নির্মম নিকৃষ্ট ঘটনা, যেখানে মৃত ছেলের লাশের পাশে বসে কাঁদছে একজন অসহায় মা, যে কিনা কয়েক মুহূর্ত আগেও ছেলের সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে বসেছিল। কি নির্মম এক ঘটনা, যা কল্পনা করতেও চোখ ভিজে যায়। উপস্থিত সকলের চোখও ভিজে গেছে। আয়েশা খানম মৃত ছেলের কানের কাছে মুখ নিয়ে বলেন, তোর জন্য কষা গোশত রান্না করেছিলাম এই সন্ধ্যায়। ভেবেছিলাম তুই তোর বাবার সঙ্গে বাড়ি ফিরলে তোকে খেতে দিব। এখন ওগুলোর কি হবে? বলেই হু হু করে কেঁদে দিলেন আয়েশা খানম।
লুটিয়ে পড়লেন ছেলের উপর। উর্মিলার অবস্থাও নাজেহাল। একমাত্র ভাইয়ের মৃতদেহ দেখে সেও স্থির হতে পারছে না। যে ভাইকে একসময় কোলে পিঠে করে বড় করেছে, খাইয়ে দিয়েছে, যে ভাই আপু ডেকে পেছন পেছন ঘুরেছে, তার লাশও যে চোখ দিয়ে দেখতে হবে তা ভুলেও কখনো ভাবিনি সে। আয়েশা খানমকে কয়েকজন মহিলা মিলে অপূর্বের লাশের উপর থেকে সরানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু আয়েশা খানম শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরে আছেন, বলছেন, আমি আমার ছেলেকে কোথাও যেতে দিব না। চোখ খুলতেই হবে ওকে। ওর জন্য যে ওর পছন্দের সব খাবার রান্না করেছি আমি, ওকে খেতে হবে সেগুলো। ওর না বাবা আমার, আমি নিজের হাতে আজ তোকে খাইয়ে দেবো, কেমন? ওর না বাবা। বাবা মা না অপূর্ব ভাইদের বাড়িতে গেছে। জানো আপা, সবাই বলছে অপূর্ব ভাই নাকি আকাশের তারা হয়ে গেছে। ঘুমের ঘরে নির্জরের এমন কথা শুনে লাফিয়ে উঠল মৌনতা। সব ঘুম চলে গেল মুহূর্তের মধ্যেই। মৌনতা জিজ্ঞেস করলো, কি বললি? আবার বল। নির্ঝর আবারও বলল, অপূর্ব ভাইকে না একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর অপূর্ব ভাইও চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো নড়াচড়ে করছে না। সবাই বলছে অপূর্ব ভাই আর নেই আপা। হঠাৎ করে মেজাজ বিগড়ে গেল মৌনতার। চোখ রাঙিয়ে বলল, এই মাঝরাতে আর দুষ্টুমি খুঁজে পাস না? এসব কি ধরনের কথা নির্ঝর? আমি দুষ্টামি করছি না আপা, তুমি চলো অপূর্ব ভাইদের বাড়িতে, আন্টি অনেক কান্নাকাটি করছে। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল মৌনতার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ওনাটা মাথায় মুড়িয়ে নির্ঝরকে নিয়ে বাড়ি থেকে বের হলো। অপূর্বদের বাড়ির সামনে মানুষজন ভিড় করে রেখেছে। চারিদিকে ফজরের আজানের ধ্বনি। যত সামনে এগোচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে মৌনতার। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে রেখেছে। রাজিয়া সুলতানা বাকিদের সঙ্গে আয়েশা খানমের মাথায় পানি ঢালছেন। ছেলের শোকে বেশ কয়েকবার গান হারিয়েছেন তিনি। আগরবাতির গন্ধে চারিদিক মোমো করছে। সাদা কাফনে মোড়ানো নিষ্প্রাণ দেহ পড়ে আছে বসার ঘরের মেঝেতে। তাকে ঘিরে বসে আছে আত্মীয় স্বজনেরা। মনতা সেখানে এসে দাঁড়ালো। শাকিল আহমেদ মেয়েকে দেখে এগিয়ে এলেন, বলেন, তুই এখানে আসতে গেলি কেন? নিশ্চয়ই নির্ঝর তোকে নিয়ে এসেছে, যা বাড়িতে যা। মনতা ভাঙ্গা ভাঙ্গা গলায় পড়ল, এটা কে বাবা? সত্যি কি অপূর্ব ভাই? গলায় আটকে গেছে বাকি কথা। শাকিল আহমেদ হয়তো কিছু বলতে চাইলেন, তার আগে মনতা হাঁটু মুড়ে বসে পড়ল। মুখের উপর থেকে কাপড় সরিয়ে চমকে গেল। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে অপূর্বর দিকে। কি সুন্দর দেখতে লাগছে অপূর্বকে। এমন শান্ত ঘুমন্ত অপূর্বকে আগে কখনো দেখেনি মৌনতা। পুরুষ মানুষ ঘুমালে এত সুন্দর লাগে মৌনতা ভেবে পায় না। বড় বড় কত লেখকদের কত কত উপন্যাস পড়েছে মৌনতা, কিন্তু এমন কোনো বর্ণনা সে খুঁজে পায়নি। মুহূর্তে মৌনতার ইচ্ছে জাগলো লেখক হবার। ইচ্ছে হলো একটি উপন্যাস লেখার, যেই উপন্যাসে সে একটি পুরুষকে নিয়ে লিখবে। সেই পুরুষটি হচ্ছে অপূর্ব, যার থেকে চোখ সরাতে ইচ্ছে করে না মৌনতার। এতক্ষণে অপূর্ব যদি জেগে থাকতো, তাহলে হয়তো এভাবে ব্যাহের মতো তাকিয়ে থাকার জন্য কবিতার মাধ্যমে মৌনতাকে অপমানিত করত। ওখানে কি আমি আপনাকে পাবো অপূর্ব ভাই? আমি আপনার সঙ্গে মেঘের ভেলা হয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম অপূর্ব ভাই, কিন্তু আপনি তো একা একাই চলে গেলেন। তাতে কি হয়েছে? আমি অপেক্ষা করব আপনার জন্য। আপনার জায়গাটা যে কেউ দখল করতে পারবে না। আমি সব সময় চিৎকার করে বলবো, আমি একজন পুরুষকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। সে হচ্ছে আমার অপূর্ব ভাই।